আমারই চোখে পড়েছিল প্রথম। আমি চেঁচিয়ে উঠলাম, ওটা কি? ঘরের ঠিক মাঝখানে শূন্যে কি ঝুলছে ওটা। আবঝালোতে স্পষ্ট দেখা গেল ঠিক যেন হাওয়ায় একটা প্রকাণ্ড কাটা মুন্ডু নাচছে। তার বড় বড় দাঁত, দুটো মিটমিটে চোখ, ঠিক যেন আমাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে সে। আমরা চারজনে একসঙ্গে বিকট চিৎকার ছাড়লুম, বাবারে! তৎক্ষণাৎ ঘরে নীল আলোটা নিভে গেল, যেন বৃষ্টি গলায় হেসে উঠল। আর আমার দাঁত কপাটে লাগলো নির্ঘাত। আর অজ্ঞান হয়ে যাওয়ায় আগেই টের পেলুম খাটের উপর থেকে একটা চাল কুমড়োর মতো আমি ধপাস করে মেঝেতে গড়িয়ে পড়েছি। ষষ্ঠ অধ্যায়, বিনামূল্যে ফিল্ম শো। বজ্রবাহাদুর গাড়ি নিয়ে পূবঙ্গে চলে গেল। যাওয়ার আগে বলে গেল কাল সকালে সে আবার আসবে। আমরা যদি কোথাও বেড়াতে যেতে চাই নিয়ে যাবে। টেঁদা কিন্তু আসল কথা ভোলেনি, চেঁচিয়ে বললে, বাহ, পূবঙ্গের মাখন! দেখা যাক বলে বজ্রবাহাদুর হেসে চলে গেল। এর ট্যাক্সি ভাড়াটা 7 আগেই মিটিয়ে দিয়েছিলেন। আমরা চারজনে ঝাউ বাংলোয় গিয়ে উঠলাম। সত্যি বেড়ে জায়গা, চারিদিকে পাইন গাছে ভরা, নানা রকমের ফুলে ভরে আছে বাগান, কুলকুল করে একটা ঝর্ণাও বয়ে যাচ্ছে। আবার এসব মনোরম দৃশ্য টিশ্য তো আছেই, কিন্তু তার চাইতেও সেরা বাংলোর ভেতরটা। সোফা টোফা দেওয়া মস্ত ড্রয়িং রুম, কত রকমের ফার্নিচার, দেওয়ালে কত সব বিলিতি ছবি। সাতকড়ি আমাদের একতলা দোতলার সব ঘরই ঘুরিয়ে দেখালেন। তারপর দোতলার একটা মস্ত হল ঘরে গিয়ে বললেন, এইটে তোমাদের শোবার ঘর কেমন পছন্দ হয়েছে তো? পছন্দ বলে পছন্দ। প্রকাণ্ড ঘরটায় 4খানা খাটে বিছানা পাতা, একটা ড্রেসিং টেবিল, দুটো পোশাকের আলমারি, ক্যাবলা বললে ওয়ার্ডরোব, একটা মস্ত টেবিলে দুদিকে 4খানা চেয়ার, টেবিলের ওপর ফুলদানি, পাশে স্নানের ঘর। আমি লক্ষ্য করে দেখলুম বইয়ের সেলফও রয়েছে একটা, তাতে অনেকগুলো ছবিওয়ালা বিলিতি মাসিক পত্রিকা। ঘরটার 3 দিকে জানলা, তাই দিয়ে এন্তার পাহাড় জঙ্গল আর দূরের চা বাগান দেখা যায়। সাতকড়ি বললেন, ওই ওই চা বাগানটা দেখছো? ওর একটা ভারী মজার নাম আছে। আমি জিজ্ঞেস করলুম, কি নাম? ওর নাম হলো রংলি রংলি ওট। কি দারুণ নাম! টেন্দা চমকে উঠল। মানে কি ওর? হাবুল পণ্ডিতের মতন মাথা নাড়ল। হ্যাঁ, এইটা আর বুঝতে পারল না? তার মানে হইল মায়ে পোলারে ডাইকা কইতাছে, এই রংলি, সকাল হইছে আর শুইয়া থাকিস না, ওইঠা পর। সাতকড়ি তার সবুজ দাড়িতে তা দিয়ে হাসলেন, বললেন, না না না, ওটা পাহাড়ি ভাষা, তার মানে হলো এ পর্যন্তই, আর নয়। অদ্ভুত নাম তো, এ নাম কেন হলো? আমি জানতে চাইলুম। সে একটা গল্প আছে, পরে বলবো। আর ওই চা বাগানের ওপারে ওই যে পাহাড়টা দেখছো, তার নাম মংপু। মংপু? ক্যাবলা চেঁচিয়ে উঠল, ওইখানে বুঝি রবীন্দ্রনাথ এসে থাকতেন? হ্যাঁ, ঠিক ধরেছ। সাতকড়িও হাসলেন। সেই জন্যই তো ওই পাহাড়টা চোখ পড়লেই আমার সব গোলমাল হয়ে যায়। ধরো খুব একটা জটিল বৈজ্ঞানিক প্রবন্ধ লিখছি, যেই মংপুর দিকে তাকিয়েছি, ব্যাস। হাবুল বললে, অমনি কবিতা আইসা গেল বই কি, তত্তর করে লিখতে শুরু করে দিলুম। আমার মনে পড়ে গেল সিংচলে বসে কবিতা শুনিয়েছিলেন সাতকড়ি। ওগো পাইন, ঝলমল করছে জ্যোৎস্না, দেখাচ্ছে কি ফাইন। টেনিদা বললে, রে, তাহলে তো পেলাকে নিয়ে মুশকিল হবে। ওর আবার একটু কাব্যি রোগ আছে, রাত জেগে কবিতা লিখতে শুরু না করে দেয়। যদি অঙ্কে 12টারও বেশি পায় না, তবে কবিতা নিহাত মন্দ লেখে না। কাব্যি রোগের কথা শুনে মন্দ লাগেনি, কিন্তু অঙ্কে 12র কথা শুনে মেজাজটা তখন খিচড়ে গেল। আমি নাক মুখ কুচকে বিচ্ছিরিভাবে দাঁত বের করে বললুম, আর তুমি 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 ইংরেজিতে 7.5 পাওনি? তুমি পণ্ডিত মশাইকে ধাতুরূপ বলনি? গবৌ গোবর। ইউ শাট আপ পেলা বলে টেনিদা আমায় মারতে এলো, কিন্তু মাঝখানে হাঁ হাঁ করে সাতকড়ি ওকে থামিয়ে দিলেন।
ওহ, এখন এখন এসব গৃহযুদ্ধ কেন, এখন সব গৃহযুদ্ধ কেন? লড়াই করবার সময় অনেক পাবে। কাগামাছি তো আছেই। সেই বিদঘুটে কাগামাছি শুনেই মন খারাপ হয়ে গেল। এতক্ষণ বেশ ছিলুম, দিব্যি প্রাকৃতিক শোভা টোভা দেখা যাচ্ছিল, হঠাৎ অলক্ষণে কাগামাছির কথা শুনে খুব খারাপ লাগলো। টেনিদা বললে, জানেন কাল আপনি চলে আসবার পরেই পার্কের ভেতর কে একটা ছুঁচোবাজি ছেড়েছিল। তবে ওর গুপ্তচর ওখানেই ছিল। সাত করে একটা খাবি খেলেন। লোকটা নিশ্চয়ই কদম্ব পাকরাশি। আসবার সময় দেখলাম এক জায়গাতে খড়ি দিয়ে পাথরের গায়ে লেখা আছে কুন্ডু মশাই। আমি জানালুম, এইখানে লেখা রাখছে হাঁড়ি সাসা। হাবুল সরবরাহ করলো। ওফ, আর বলতে হবে না। সাতকড়ি বললে, তবে তো শত্রু এবার দস্তুর মতন আক্রমণ করবে। আমার ফর্মুলাটা বুঝি আর কাকাবাচির হাত থেকে বাঁচানো যাবে না। সাতকড়ি হাহাকার করতে লাগলেন। ক্যাবলা বলল, তা পুলিশে খবর দিলেই তো। পুলিশ? সাতকড়ি মাথা নাড়লেন। পুলিশ কিছু করতে পারবে না। বন্ধুগণ, বন্ধুগণ, তোমরাই আমার ভরসা। বাঁচাবে না আমাকে, সাহায্য করবে না আমাকে। বলতে বলতে তার চোখে প্রায় জল এসে গেল। ওর অবস্থা দেখে আমার বুকের ভেতরটা প্রায় হাই হাই করতে লাগলো। মনে হলো দরকার পড়লে প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারি। এমনকি টেনিদা পর্যন্ত করুণ সুরে বললে, কিচ্ছু ভাববেন না সাতকড়ি বাবু, আমরা আছি। হাবুলও একটা ঘোরতর কিছু বলতে যাচ্ছিল, এমন সময় সাতকারি বাবুর কাঞ্চা এসে খবর দিলে, খানা তৈরি। এটা সুখবর। দার্জিলিংয়ের রুটি ডিম অনেক আগেই রাস্তায় হজম হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে কি, সাতকড়ি বাবুর রান্নাঘর থেকে মধ্যে মধ্যে একটা বেশ প্রাণকারা গন্ধের ঝলক এসে থেকে আমাদের উদাস করে দিচ্ছিল বই কি। সারাটা দিন বেশ কাটলো, প্রচুর খাওয়া দাওয়া হলো। দুপুরে সাতকড়ি বাবুর অনেক কবিতা টবিতাও শোনালেন। সেই ফর্মুলাটার কথা বললেন, যা দিয়ে একটা গাছে আম, কলা, আঙ্গুর, আপেল সব একসঙ্গে ফলানো যায়। আমি একবার ফর্মুলাটা দেখতে চেয়েছিলাম, তাতে বিকট ভ্রুকুটি করে সাতকড়িবাবু আমার দিকে তাকালেন। এনসাইক্লোপিডিক ক্যাটাস্ট্রফি বোঝো? সর্বনাশ, নাম শুনে পিলে চমকে গেল। আমি স্কুল ফাইনালে স্কলারশিপ পাওয়া ক্যাবলা পর্যন্ত থই পেল বলে মনে হলো না। প্রান্তোষিনী মহাপরিনির্বাণ তন্ত্রের পাতা উল্টেছ কোনোদিনও? টেনিদা আটকে উঠে বললেন, আজ্ঞে না, ওল্টাতেও চাই না। নেবু চার নাজার আর পজিট্রপনের কম্বিনেশন কি জানো? জানি না। থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে অ্যাকোয়া টাইকোটিস যোগ করলে কি হয় বলতে পারো? হাবুল বললে, খাইছে। মিটি মিটি হেসে সাতকড়ি বললেন, তাহলে ফর্মুলা দেখে কিচ্ছু বুঝতে পারবে না। ক্যাবলা মাথা চুলকোতে লাগলো। একটু ভেবেচিন্তে বললে, দেখুন, কি বলে, অ্যাকোয়া টাইকোটিস মানে হলো জোয়ানের আরক, তাই নয়? তাই জোয়ানের আরকের সঙ্গে থিওরি অফ রিলেটিভিটি। ওই তো আমার গবেষণার রহস্য। সাতকড়ি আবার মিটমিট করে হাসলেন। ওটা বুঝলে তো ফর্মুলাটা তুমি আবিষ্কার করতে পারতে। টেনিদা বললে, নিশ্চয় নিশ্চয়, ক্যাবলার কথায় কান দেবেন না। সব জিনিসেই ওর সবসময় টিকটিক করা চাই। এই ক্যাবলা, ফের যদি তুই ওস্তাদি করবি তাহলে এক চড়ে তোর কান। আমি বললুম, কান পুড়ে উড়ে যাবে। সাতকড়ি বললেন, থাক 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 থাক, নিজেদের মধ্যে ঝগড়া করতে নেই। যাক, বিকেল তো হলো, তোমরা এখন চাটা খেয়ে একটু ঘুরে এসো, কেমন? রাত্রিরে আবার গল্প করা যাবে। সাতকড়ি উঠে চলে গেলেন। আমরা বেড়াতে বেরোলুম। বেশ নিরিবিলি জায়গাটি, গ্রামে লোকজনও অল্প, পাহাড়, জঙ্গল, ফুল আর ঝর্ণায় ভরা। থেকে থেকে ফগ ঘনিয়ে আসছে, আবার মিলিয়েও যাচ্ছে। দূরে সমতলে একটুখানি সবুজ রেখা দেখা যায়, সেখানে একটা রূপলি নদী চিকচিক করছে। একজন পাহাড়ি বললে, ওটা তিস্তা ভ্যালি। সত্যি, দার্জিলিংয়ে ভিড় আর হট্টগোলের ভেতর থেকে এসে মন যেন জুড়িয়ে গেল। আর মংপু পাহাড়টাকে যতই দেখছি ততই মনে হচ্ছে এখানে থাকলে সবাই কবি হতে পারে। সাতকড়ি সাতরারও কোনো দোষ নেই, কেবল হতভাগা কাগামাছিরা যদি না থাকতো। কিন্তু কোথায় কাগামাছি? আশেপাশে কোথাও তো তার টিকি কিংবা নাক ফাঁকা পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। তাহলে পাথরের গায়ে খড়ি দিয়ে ওসব লিখলই বা কে? কে জানে। রাত হলো। ড্রয়িং রুমে বসে আবার আমরা অনেক গল্প করলাম। সাতকড়ি আবার একটা বেশ লম্বা কবিতা আমাদের শোনালেন। আমাদের বেড়াতে বেরোলে ওটা লিখেছিলেন। তার কয়েকটা লাইন এই রকম: ওগো শ্যামল পাহাড়, তোমার কি বা বাহার, আমার মনে জাগাও দোলা, করো আমায় আপন ভোলা, তুমি আমার ভাবের গোলা, যোগাও প্রাণের আহার। টেনিদা বললে, পেটের আহার লিখলেও মন্দ হতো না।
সাতকড়ি বললেন, তাও হতো তবে কিনা পেটের আহারটা কবিতায় ভালো শোনায় না। হাবুল জানলো, ভাদের গোলা না লেখা ধানের গোলাও লিখতে পারতেন। এসব উঁচু ধরে কাব্যচর্চার প্রায় 9টা বাজলো। তারপর প্রচুর আহার এবং দোতলায় উঠে সোজা কম্বলের তলায় লম্বা হয়ে পড়া। নতুন জায়গা, সহজে ঘুম আসছিল না। আমরা কান পেতে বাইরে ঝিঝির ডাক আর দূরে ঝর্ণার শব্দ শুনছিলাম। হঠাৎ ক্যাবলা বলে উঠল, দেখ, আমার কীরকম একটা সন্দেহ হচ্ছে। জোয়ানে আরকের সঙ্গে থিওরি অফ রিলেটিভিটি, ইয়ার কি নাকি? তারপর লোকটা নিজেকে বলছে বৈজ্ঞানিক, অথচ সারা বাড়িতে তুই দেখ একটাও সায়েন্সের বই দেখতে পাবি না, খালি কতগুলো বিলিতি মাসিক পত্র আর ডিটেকটিভ বই। আমার মনে হচ্ছে, বলতে বলতে ক্যাবলা চমকে থেমে গেল। এই এই ওটা কিসের আওয়াজ? পাশের বন্ধ ঘরটা থেকে একটা মেশিন চলবার মতো শব্দ উঠল, আর তারপরেই অন্ধকার ঘরে সাদা দেওয়ালে মাঝারি সাইজের ছবির ফ্রেমের মতন চতুষ্কোণ আলো পড়ল একটা। আরে কি! আমরা চারজনেই তড়াক করে বিছানায় উঠে বসলুম। ছবি পড়ছে তো। ছবি বই কি, সিনে ক্যামেরায় তোলা রঙিন ছবি। কিন্তু কি ছবি? এ কি, এ যে আমরাই মেলে ঘুরছি, সিঞ্চলে সাতকড়ির সঙ্গে কথা কয়েছি, টেনিদা ক্যাবলাকে চাটি মারতে যাচ্ছে, ঝাও বাংলো নিচে আমাদের গাড়িটা এসে থামলো। তারপর আঁকা বাঁকা অক্ষরে লেখা, কাটা মুন্ডুর নাচ দেখবে, শুনবে হাঁড়ি চাচার ডাক, কাগা মাছির প্যাঁচ দেখে নাও, একটু পরে চিচিং ফাঁক, আর সবশেষে ভয়ঙ্কর দুর্ঘটনার জন্য প্রস্তুত হও, ঝুমুর লাল ফর কাগামাছি। চৌক আলোটা সাদা হয়ে দপ করে নিভে গেল। কিরকির করে আওয়াজটাও শোনা গেল না। অন্ধকারে ক্যাবলায় চেঁচিয়ে উঠল, পাশের ঘরে ওখান থেকে প্রজেক্টর চালিয়েছে। টেনিদা আলো জ্বালালো। ক্যাবলা ছুটে গিয়ে পাশের বন্ধ ঘরে দরজায় লাথি মারলো একটা। দরজাটা খুললো না, ভেতর থেকে বন্ধ। হাবুল ছুটে গিয়ে আমাদের ঘরের দরজাটা খুলতে গেল, সেটাও খুললো না। বাইরে থেকে কেউ সেই কলবার তালা আটকে দিয়েছে বলে মনে হলো। সপ্তম অধ্যায়, কাটামুন্ডুর নাচ। যতই টানাটানি করি আর চেঁচিয়ে গলা ফাটায়, দরজা আর কিছুতে খোলে না। শেষ পর্যন্ত হাবুল সেন থপ করে মেঝের উপর বসে পড়ল। কাকা মাসি, কখন আমাকে মাসির মতন টপাটপ কইরা দইরা খাইব। 4-4টে লোককে গিলে খাবে, ইয়ার কি নাকি? ক্যাবলাও কখনো ঘাবড়ায় না। সে বললে, পূব দিকের জানলার কাছের বড় একটা গাছ রয়েছে টেনিদা, একটু চেষ্টা করলে সেই গাছ বেয়ে আমরা নেমে যেতে পারি। আমি বললুম, আর নামবার সঙ্গে সঙ্গে এই কাগামাছি আমাদের এক একজনকে রেখে দে। তোর কাগামাছি সামনে আসুক না একবার, তারপর দেখা যাবে। টেনিদা, তুমি আমাদের লিডার, তুমি এগোও। কনকনে শীত, বাইরে অন্ধকার, তার ওপর এইসব ঘোরতোর রহস্যময় ব্যাপার। জানলা দিয়ে গাছের ওপর লাফিয়ে পড়াটরা সিনেমায় মন্দ লাগে না, কিন্তু টেনিদার খুব উৎসাহ হচ্ছে বলে মনে হলো না। মুখটাকে বেগুন ভাজা মতো করে বললে, তারপর হাত পা ভেঙে মরি আর কি, ওসব ইন্দ্রলুপ্ত মানে ধ্যাসটামার মধ্যে আমি নেই। ক্যাবলা বললে, ইন্দ্রলুপ্ত মানে টাক, ধ্যাসটামো নয়। টেনিদা আরও চোটে বললে, শাট আপ, আমি বলছি ইন্দ্রলুপ্ত মানে ধ্যাসটামো। আমাকে বকাস না ক্যাবলা, আমি এখন খুব সিরিয়াসলি সবটা বোঝবার চেষ্টা করছি। ক্যাবলা বিরক্ত হয়ে বললে, তাহলে তুমি বোঝবার চেষ্টাই করো, আর আমি ততক্ষণে গাছ বেয়ে নামতে চেষ্টা করি। টেনিদা বললে, এটা তো 1 নম্বরে কুঁই চচ্চড়ি, মানে মানে পুদের চেরি বলে মনে হচ্ছে। পেলা, শক্ত করে ওর ঠ্যাং দুটো টেনে ধর দেখি, টেনে ধর। এক্ষুনি গাছ থেকে পড়ে একটা কেলেঙ্কারি করবে। পত্রপাঠ আমি ক্যাবলাকে চেপে ধরতে গেলুম, আর ক্যাবলা তখনই পটাং করে আমাকে একটা ল্যাং মারলো, আর আমি সঙ্গে সঙ্গে হাবুলের ঘাড়ের উপর গিয়ে পড়লুম, আর হাবুল হাউমাউ করে চেঁচিয়ে উঠলো, খাইছি। টেনিদা চিৎকার করে বললে, অল কোয়াইট, এখন সমূহ বিপদ, নিজেদের মধ্যে মারামারির সময় নয়। বালকগণ, তোমরা স্থির হয়ে বসো, আর আমি যা বলছি তা কান পেতে শোনো। দরজা বন্ধ আছে, থাকুক, ওতে আপাতত আমাদের কোনো ক্ষতিবিদ্ধি হচ্ছে না। আমরা আপাতত কম্বল গায়ে চড়িয়ে শুয়ে থাকি, সকাল হোক, তারপরে সব দেখা যাবে। টেনিদা আরও কি বলতে যাচ্ছিল, ঠিক তখনই বাইরে থেকে বিকট একটা আওয়াজ উঠল। হাবুল বললে, প্যাসা। আওয়াজটা এবার আরো জোরাল হয়ে উঠল। চ্যাঁ চ্যাঁ ঘ্যাচ ঘ্যাচ ঘ্যাচা,
ক্যাবলা বললে, প্যাঁচা তো অত জোরে ডাকে না, তাছাড়া ঘ্যাচা ঘ্যাচা করে ডাকছে। আমি পটল ডাগার প্যালারাম, অনেক দিন পালা জ্বরে ভুগেছি আর বাসক পাতার রস খেয়েছি। পেটে একটা পালা জ্বরে পিলে ছিল, সেটা পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেতে খেতে কোথায় সটকে পড়েছিল। কিন্তু ওই বিকট আওয়াজটা শুনে কোত্থেকে সেটা তরাক করে লাফিয়ে উঠলো, আবার গুরু গুরু করে কাঁপুনি ধরে গেল আমার ভেতরে। তখনই আমি বিছানায় উঠে পড়ে একটা কম্বল মুড়ি দিলুম, বলল, আমি গোবরডাঙ্গায় পিসিমার বাড়িতে ওই আওয়াজ শুনেছি, ওটা হাঁড়ি চাচা পাখির ডাক। বাড়ি থেকে সমানে চলতে লাগলো সে ঘ্যাচা ঘ্যাচা শব্দ, আর হাবুল ঝুমুরলালের সেই কবিতাটা আওড়াতে লাগলো। গান ধরেছে হাড়ি চাচায়, কুন্ডু মশাই মুন্ডু নাচায়। সবাই চুপ। আরও মিনিট খানেক ঘ্যাচা ঘ্যাচার পরে হাড়ি চাচা থামলো। ততক্ষণে আমাদের কান ঝাঁ ঝাঁ করছে, মাথা বনবন করছে, আর বুদ্ধি টুদ্ধি সবই হালুয়ার মতন তালগোল পাকিয়ে গেছে একেবারে। বেপরোয়া ক্যাবলা পর্যন্ত স্পিকটি নট, জানলা দিয়ে নাম্বার কথাও আর বলছে না। হাবুল অনেকক্ষণ ভেবেচিন্তে বললে, খুবই ফ্যাসাদে পইরা গেলাম দেখতাছি, এখন কি করণ যায়? আমি আরও ভালো করে কম্বল মুড়ি দিয়ে বললুম, বাপরে কি বিচ্ছিরি আওয়াজ, আর একবার হাড়ি চাচার ডাক উঠলে আমি সত্যি হার্ট ফেল করবো। টেনিদা হাত বাড়িয়ে টকাশ করে মাথার উপর একটা গাঁটটা মারলো। খুব যে ফুর্তি দেখছি, হার্ট ফেল করবেন? অঙ্কে ফেল করে করে তোর বেশি খারাপ হয়ে গেছে। আমরা মরছি নিজের জ্বালায়, আর উনি দিচ্ছেন ইয়ার কি। চুপচাপ বসে থাক পেলা, হার্ট ফাট ফেল করতে চেষ্টা করবি তো এক চাটিতে তোর কান। এত দুঃখের মধ্যেও হাবুল বললে, কান পরে উইরা যাইব। ক্যাবলা গম্ভীর হয়ে বসেছিল, ডাকলো, টেনিদা বলে ফেল, রাত্রিরে হাঁড়ি চাচা ডাকে নাকি? আমি বললুম, কাগামাছি স্পেশাল হাঁড়ি চাচা, যখন খুশি ডাকতে পারে। ধুত্তর। ক্যাবলা বিষম বেজার হয়ে বললে, আমার একটা সন্দেহ হচ্ছে টেনিদা। কি সন্দেহ শুনি? কাগামাছি টাছি সব বোগাস, ওই সবুজ দাড়ি সাতকড়ি লোকটাই সুবিধের নয়, রাত্রির ইচ্ছে করে আমাদের ভয় দেখাচ্ছে। প্রকৃতিকে ভালোবাসলেই সবুজ রঙের দাড়ি রাখতে হবে, আর এমন একটা জাতা ফর্মুলা বলছে যার কোনো মানেই হয় না। থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে জোয়ানের আরক। হ্যাঁ, পাগল না পেট খারাপ ভেবেছে আমাদের? টেনিদা বললে, কিন্তু সেই মিচকে পটাশ লোকটা আর সিনে ক্যামেরা দিয়ে আমাকে ছবি বা তুললো কেডা? হাবুলের জিজ্ঞাসা। আর ছুচোবাজি বা ছুড়লো কে? আমি জানতে চাইলুম। ক্যাবলা বললে, তবে সাতকড়ির পকেট আমি একটা দেশলায় খড়খড়ানি ঠিকই শুনতে পেয়েছিলাম। আমার মনে হয় সাতকড়ি কুয়াশার ভেতর থেকে ওটা ছুঁড়ে দিয়েছে। বলতে বলতেই আবার চ্যা চ্যা ঘ্যাচা ঘ্যাচ ঘ্যাচা। হাবুল বলে, সারছে। আমি প্রাণপণে কান চেপে ধরলুম। ক্যাবলা তরাক করে উঠে দাঁড়ালো, বললে, বুঝেছি, জানলার নিচ থেকে শব্দটা আসছে। আচ্ছা দাঁড়াও। বলেই আর দেরি করলো না, টেবিলের ওপর কাঁচের জগ ভর্তি জল ছিল, সেইটা তুলে নিয়ে জানলা দিয়ে গড় করে ঢেলে দিলে। ঘ্যাচা ঘ্যাচ ঘ্যাচা করে আওয়াজটা থেমে গেল মাঝপথে। তারপরেই মনে হলো বাইরে কে যেন হুড়মুড় করে ছুটে পালালো। আরও মনে হলো কে যেন অনেক দূরে ফ্যাচ্চ করে হেঁচে ফেললো। ক্যাবলা হেসে উঠল, দেখলে টেনিদা হাঁড়ি চাচা নয়, মানুষ। এক জগ ঠান্ডা জল ভালো করে নাইয়ে দিয়েছি তাকে, সারা রাত ধরে হেঁচে মরবে এখন, রাত্রির আর বিরক্ত করতে আসবে না। হাবুল বললে, কাগামাছি হাসতাছে, আহা হা, বেচারাম শেষকালে নিমোনিয়া না হয়। টিনা বললে, হোক নিমোনিয়া, মরুক, ফিল্ম দেখাচ্ছে সমানে ঘাঁচা ঘাঁচা করছে, একটু ঘুমোতে দেবার নামটি নেই। চুলোয় যাক ও সব, দরজা যখন খুলবেই না তখন আর কি করা যায়? তার চাইতে সবাই শুয়ে পড়াই যাক, কাল সকালে যা হোক দেখা যাবে। ক্যাবলা বলে, তাহলে শুয়েই পড়া যাক। আবার যদি হাঁড়ি চাচা বিরক্ত করতে আসে তাহলে উপর থেকে এবার চেয়ার ছুঁড়ে মারব। কম্বল জড়িয়ে আমরা বিছানায় লম্বা হলুম। মিনিট পাঁচেকের ভেতরেই টেনিদার নাক কুরকুর করে ডাকতে লাগলো। হাবুল আর ক্যাবলাও ঘুমিয়ে পড়লো বলে মনে হলো, কিন্তু আমার ঘুম আসছিল না। বাইরের রাত ঝমঝম করছে, ঝিঝি ডাকছে। জানলায় কাচের ভেতর থেকে কালো কালো গাছের মাথা আর আকাশে জল জলে একরাশ তারা দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে থাকিয়ে মনে হচ্ছিল বেশ ছিলুম দার্জিলিংয়ে, খামোখা ওই কাগামাছির পেছনে এই পাহাড় জঙ্গলে এসে পড়েছি। কাছাকাছি মানুষজনও নেই। এখন যদি কাগামাছি ঘরে ঢুকে আমাদের এক একজনকে মাছের মতন টপাটপ করে গিলে ফেলে তাহলে আমরা টেপও করবারও সুযোগ পাবো না। তার ওপর এই শীতে একজক ঠান্ডা জল গায়ে ঢেলে দেওয়ায় কাগামাছি নিশ্চয়ই ভয়ঙ্কর চটে রয়েছে। যদিও হাবুল আমার পাশেই শুয়েছে, তবু সাহস পাওয়ার জন্য আমি ওকে আস্তে আস্তে ধাক্কা দিলুম। এই হাবুল, ঘুমোচ্ছিস নাকি? আর হাবুল তখনই হাউমাউ করে একটা রাম চিৎকার ছেড়ে
লাফিয়ে উঠলো। নাকের ডাক বন্ধ করে টেইদা হাঁক ছাড়লো, কি হয়েছে কি হয়েছে? ক্যাবলা কম্বল শুধু নেমে পড়তে গিয়ে কম্বলে জড়িয়ে দরাম করে আছাড় খেলো একটা। টেইদা বললে, কি হয়েছে রে হাবুল, চেঁচালি কেন? কাকাবাসে আমরা গুতা মারছে। কাকাবাজি নয়, আমি এই কথাটা কেবল বলতে যাচ্ছি, ঠিক তখন সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। বড় আলো দুটো নিভিয়ে একটা নীল বাতি জেলে আমরা শুয়ে পড়েছিলুম। হালকা আলোয় ছায়া ছায়া ঘরটার ভেতরে দেখা গেল এক রোমহর্ষক দৃশ্য। আমারই চোখে পড়েছিল প্রথম। আমি চেঁচিয়ে উঠলাম, ওটা কি? ঘরের ঠিক মাঝখানে শূন্যে কি ঝুলছে ওটা। আবঝালোতে স্পষ্ট দেখা গেল ঠিক যেন হাওয়ায় একটা প্রকাণ্ড কাটা মুন্ডু নাচছে। তার বড় বড় দাঁত, দুটো মিটমিটে চোখ, ঠিক যেন আমাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে সে। আমরা চারজনে একসঙ্গে বিকট চিৎকার ছাড়লুম, বাবারে! তৎক্ষণাৎ ঘরে নীল আলোটা নিভে গেল, যেন বিশ্রী গলায় হেসে উঠল। আর আমার দাঁত কপাটে লাগলো নির্ঘাত। আর অজ্ঞান হয়ে যাওয়ায় আগেই টের পেলুম খাটের ওপর থেকে একটা চাল কুমড়োর মতো আমি ধপাস করে মেঝেতে গড়িয়ে পড়েছি। অষ্টম অধ্যায়, রাতের তদন্ত। খুব সম্ভব দাঁত কপাটি লেগে গিয়েছিল, আর রাত দুপুরে মাথার ওপর বেমক্কা একটা কাটা মুন্ডু এসে যদি নাচতে শুরু করে দেয়, তাহলে কারি বা দাঁত কপাটি না লাগে। কিন্তু বেশিক্ষণ অজ্ঞান হয়েও থাকা গেল না। কে যেন পা ধরে এমন একটা হ্যাঁচকা টান মারল যে কম্বল টম্বল শুদ্ধ আমি আর এক পাক গড়িয়ে গেলুম। তখনও চোখ বন্ধ করেই ছিলুম। হাউ মাউ করে চেঁচিয়ে বলুম, কাকামাছি, কাকামাছি! ধুত্তর কাকামাছি, ওঠ বলছি! কোত্থেকে যেন ক্যাবলাটা চেঁচিয়ে উঠল। উঠে বসে দেখি কাটা মুন্ডু টুন্ডু কিচ্ছু নেই, ঘরে আলো জ্বলছে। টেইদা হা করে ওপর দিকে তাকিয়ে আছে। হাবুল সেন গুটি গুটি বেরিয়ে আসছে একটা খাটের তলা থেকে। টেইদা বললে, ভূতুরে কাণ্ডরে ক্যাবলা, কাকামাছি সে ভূত ছাড়া কিচ্ছু নয়। হাবুল কাঁপতে কাঁপতে বললে, হ্যাঁ, মুলার মতন দাঁত বাইট করে খ্যাচা খ্যাচ করে হাসতা ছিল, ঘ্যাক কইরা একখান কামড় দিলে তো কম্ম সারছিল। ক্যাবলা বলে, আমি বলুন, কি? রাত ভোর হোক, তারপরে আমি আর এখানে নেই, সোজা দার্জিলিংয়ে পালিয়ে যাব। ক্যাবলা বলে, পালা, যে চুলে খুশি যা, কিন্তু যাওয়ার আগে একবার ওই স্কাইলাইটটা লক্ষ্য করে দেখ। আবার মুন্ডু আসছে নাকি? বলে হাবুল তখনই খাটের তলায় ঢুকে পড়লো। টেইদা একটা লাফ মারলো, আর আমি পত্রপাট বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে গেলুম। ক্যাবলা ভীষণ বিরক্ত হয়ে বলে, আরে তুম লোক বহুত ডরপোক হো, দেখ না তাকিয়ে ওদিকে, স্কাইলাইটটা খোলা, ওখান দিয়ে দড়ি বেঁধে একটা মুন্ডু যদি ঝুলিয়ে দেওয়া হয় আর তারপরে কেউ যদি শুরুত করে সেটাকে টেনে নেয়, তাহলে কেমন হয়? টেইদা জিজ্ঞেস করলে, তাহলে তুই বলছিস ওটা? হ্যাঁ, যদ্দূর মনে হচ্ছে একটা কাগজের মুখোশ। হাবুল আবার গুটি গুটি বেরিয়ে এলো খাটের নিচ থেকে। আপত্তি করে বললে, না না, মুখোশ না, মুখে মুলার মতন দাঁতও ছিল। তুই চুপ কর, ক্যাবলা চেঁচিয়ে উঠল, কাওয়ার্ড কথাকার। শোন, আমি বলছি, যাওয়ার আগে যদি মুলোর মতো দাঁতগুলোকে গুঁড়ো করে না দিয়ে যেতে পারি, তাহলে আমার নাম কুশল মিত্তিরই নয়। তার আগে ওইটাই আমাকে কচমচাইয়া চাবাইয়া খাইব। ক্যাবলা গজগজ করে কি বলতে যাচ্ছিল, ঠিক সে সময় দরজা দিয়ে সাতকড়ি সাতরা এসে ঢুকলেন। ব্যাপার কি হে তোমাদের? রাত 12:30 বাজে, এখনো তোমরা ঘুমোওনি নাকি? আমি হঠাৎ জেগে উঠে দেখি তোমাদের ঘরে আলো জ্বলছে, তাই খবর নিতে এলুম। টেইদা চটে বললে, আচ্ছা লোক মশাই, আপনি এতক্ষণে খবর নিতে এলেন? ওদিকে আমরা মারা যাওয়ার বাড়ি থেকে দরজা বন্ধ, ভেতরে ভুতুরে কাণ্ড চলছে, আর আপনি বলছেন ঘুমোয়নি কেন? সাতকড়ি অবাক হয়ে বললেন, কেন, দরজা তো খোলাই ছিল। খোলা ছিল, আধ ঘন্টা টানাটানি করে আমরা খুলতে পারিনি। সাতকড়ি ঘাবড়ে গেলেন, একটা চেয়ারে বসে পড়ে বললেন, কি হয়েছিল বলো দেখি। আমি বললুম, বিনামূল্যে ফিল্ম শো দেখেছি। টেইদা বললে, ঘাঁচা ঘাঁচা করে কানের কাছে বিচ্ছিরিভাবে হাঁড়ি চাচা ডাকছিল, এক কুঁচো জল তার মাথায় ঢেলে ক্যাবলা থেকে তাড়িয়েছে। হাবুল বললে, আর সালের থনে একটা কাটামুন্ডু 32টা দাঁত বাইর কইরা তুরুক তুরুক কইরা লাফাইতাছিল। টেইদা কষে একটা গাট্টা বাগালো, দাঁতে দাঁত ঘষে বললে, বেটা নিঘাত মেফিস্টোফেলিস, এক
একবার সামনে পেলে এমন দুটো ডিলা গ্রান্ডি মেরে দেবো যে ইয়াক ইয়াক হয়ে যাবে। সাতকড়ি বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা বুঝে দেখি। তার আগে তোমাদের একটু ভুল শুধরে দিই। মেফিস্টোফেলিস হলো শয়তান। পুরুষ ফরাসি ভাষায় ম্যাসকুলা, আর ম্যাসকুলা হলে বলা উচিত লা গ্র্যা, কিন্তু কিনা মস্ত বড়। আর ডি অর্থাৎ দা, ওটা ওখানে। টিন্দু বলে, থামুন থামুন থামুন, হ্যাঁ আমরা মরছি নিজের জানায়, আর আপনি এই মাঝরাতিরে ফরাসি শোনাতে এসেছেন? আচ্ছা লোক তো আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক 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 থাক, এখন খুলে বলো। আমি বললুম, আপনি হাঁড়ি চাচার ডাক শোনেননি? হাঁড়ি চাচার ডাক? না তো। সাতকড়ি যেন গাছ থেকে পড়লেন। হাবুল বললে, হ্যাঁ কান কি মশাই, আপনি কুম্ভকর্ণ নাকি? আমাকে কান ফাইটে যাইতেছিল আর আপনি শুনতেই পান নাই। ক্যাবলা বললে, হ্যাঁ তোরা একটু থাম তো বাপু, এমনভাবে সবাই মিলে বক বক করলে কোনো কাজ হয়? আমি বলছি শুনুন। টেনিদা বলে, রাইট, অর্ডার অর্ডার। ক্যাবলা সব বিশদ বিবরণ শুনিয়ে দিলে সাতকড়ি বাবুকে। সাতকড়ি কখনো হাঁ করলেন, কখনো চোখ গোল করলেন, কখনো বললেন মাই গড। শেষ পর্যন্ত শুনে একটা হুতুম পেঁচার মতন থ হয়ে রইলেন। টেনিদা বললে, তাহলে? তাহলে সেই কাগামাছি এবার ঘোর বেগে আমাকে আক্রমণ করেছে দেখছি। না, ফর্মুলাটা বাঁচানো যাবে না মনে হচ্ছে। আমার এতদিনের সাধনা, এমন যুগান্তকারী আবিষ্কার সব গেল। আমি বললুম, এত ঝামেলার মধ্যে না গিয়ে যদি পুলিশে খবর দেন। পুলিশ? সাতকড়ি সাতরা কিছুক্ষণ এমন বিচ্ছিরি মুখ করে আমার দিকে চেয়ে রইলেন যে মনে হলো এর চাইতে অদ্ভুত কথা জীবনে কোনোদিনও তিনি শোনেননি। ক্যাবলা বললে, আচ্ছা সাতরা মশাই, আমাদের পাশের ঘরে কি আছে? সাতকড়ি বললেন, ওটা ওটা স্ট্যাক রুম, মানে ঘরের বাড়তি সব ভাঙাচুরো জিনিসপত্র জড়ো করে রাখা হয়েছে ওতে। ওর দরজায় চৌকো ফুটোটা এলো কী করে? মানে যা দিয়ে এ ঘরে দেওয়ালে প্রজেক্টর দিয়ে ছবি তোলা যায়। চৌকো ফুটো? সাতকড়ি আকাশ থেকে পড়লেন। ফুটো আবার কে করবে? ফুটো ফাটার কথা আবার কেন? কোনো ফুটোর খবর তো আমি জানি না। তাহলে জেনে নিন, ওই দেখুন। সাতকড়ি উঠে দেখলেন, আর দেখেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সর্বনাশ! কাগামাছি দেখছি আমার ঘরে আড্ডা গেড়েছে। এবার আমি গেলুম। সবুজদারি মুঠোয় চেপে ধরে তিনি হাই হাই করতে লাগলেন। একেবারে মারা গেলুম দেখছি। ক্যাবলা বললে, মারা একটু পরে যাবেন, তার আগে ওই ঘরটা খুলবেন চলুন। ঘর মানে ও ঘরটা? ও খোলা যায় না। কেন খোলা যায় না? সাতকড়ি বুঝিয়ে বললেন, মানে আসবার সময় ও ঘরের চাবি কলকাতায় ফেলে এসেছে কিনা, আর দুটো পাল্লায় তালা ও ঘরে লাগানো আছে। সে তালা ভাঙতে হবে। সাতকড়ি হেসে বললেন, হ্যাঁ, তাহলে দার্জিলিং থেকে কামার আনতে হয়। এমনিতেও ও ভাঙবার বস্তু নয়। টেনিদা বললে, চলুন দেখা যাক। সবাই বেরুলাম। সারা বাড়িতে আলো জ্বলছে তখন। সাতকড়ি নিজেই জেলে দিয়েছেন হয়তো। পাশের ঘরে সামনে গিয়ে দেখলাম, ঠিকই বলেছেন ভদ্রলোক, আধ হাত করে লম্বা দুটো তালা ঝুলছে। কামারেরও সানাবে বলে মনে হলো না, খুব সম্ভব কামান দাগাতে হবে। টেনিদা বললে, কাল সকালে দেখতে হবে ভালো করে। ক্যাবলা বলে, এবার চলুন বাইরে বেরোনো যাক। আমি ঘাবড়ে গিয়ে বলুম, আবার বাইরে কেন? কোথায় কাকামাচি লোক ঘাপটি মেরে বসে আছে, তার উপর বাড়ি হাড় কাঁপানো শীত, বরং কালকে। ক্যাবলা আমার দিকে কটমট করে তাকিয়ে বললে, তবে তুই একলা ঘরে শুয়ে থাক, আমরা দেখে আসি। সর্বনাশ, বলে কি একলা ঘরে থাকবো আর কায়দা পেয়ে ওপর থেকে কাটা মুন্ডুটা ঝাঁ করে আমার উপর তেড়ে আসুক? কামড়াবারও দরকার হবে না, আর একবার দন্ত বিকাশ করলে আমি গেছি। না না না, চলো চলো, আমি তোমাদের সঙ্গেই যাচ্ছি। মানে তোমাদের তো একটু সাহস দেওয়া দরকার। বাইরে ঠান্ডা কালো রাত, পাইনের বন কাঁপিয়ে হু হু করে বাতাস দিচ্ছে, কুয়াশা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে হাওয়ায়। দূরের কালো কালো পাহাড়ের মাথায় মোটা ভুটিয়া কম্বলের মতন পুরু পুরু মেঘ জমেছে, লাল বিদ্যুৎ ঝলসাচ্ছে তার ভেতরে। সব মিলিয়ে যেন বুকের মধ্যে কাঁপুনি ধরে গেল আমার। এমন রাতে কোথায় ভর পেট খেয়ে লেপ কম্বলের তলায় আরামসে ঘুম লাগাবো, তার বদলে হতচ্ছাড়া কাগামাছির পাল্লায় পড়ে। উফ! সাতকড়ি সঙ্গে টর্চ এনেছিলেন। সে আলোয় আমরা দেখলুম ঠিক আমাদের জানলার নিচের মাটিটা খানিকটা জল পড়ে রয়েছে, আর তার ভেতরে কার জুতোর পায়ের ছাপ। ক্যাবলা বললে, হাঁড়ি চাচা মাথায় জল পড়তেই কেটে পড়েছে।
পাশেই ঘাস, কাজে জুতো পরা হাঁড়ি চাচা কোন দিকে যে পালিয়েছে বোঝা গেল না। আরও খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করে আমরা আবার ফিরে এলুম। সাতকড়ি বললেন, যা হবার হয়েছে, এবার তোমরা শুয়ে পড়ো। আজ আর কোনো উৎপাত হয়তো হবে না। যাই হোক, আমি রাত জেগে পাহারা দেবো এখন। টেন্দা বললে, আমরাও পাহারা দেব। না 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 না, সে কি হয়, হাজার হোক তোমরা আমার অতিথি। শুয়ে পড়ো শুয়ে পড়ো, দরকার হলে তোমাদের আমি ডাকবো এখন। আমরা যখন শুতে গেলাম তখন বাংলায় হল ঘরের ঘড়িটায় ঢং করে 1টা বাজলো। শোয়ার আগে দুটো কাজ করলো ক্যাবলা। প্রথমে দড়ি টেনে টেনে সব কটা স্কাইলাইট ভালো করে বন্ধ করলো। তারপর ড্রেসিং টেবিলটা টেনে এনে পাশের ঘরের দরজার সামনে দাঁড় করালো, যাতে ওখান থেকে কাগামাছি আবার আমাদের দেওয়ালে প্রজেক্টরে আলো ফেলতে না পারে। তারপর কাগামাছির কথা ভাবতে ভাবতে আমাদের ঘুম এলো, আর সেই ঘুম একটানা চলল সকাল পর্যন্ত। কিন্তু তখন আমরা স্বপ্নেও কল্পনা করিনি পরের দিন কি নিদারুণ বিভীষিকা আমাদের জন্য অপেক্ষা করছে। নবম অধ্যায়। সাতকড়ি গায়েব। ঘুমোবো কি ছাই, সকলকে তরাক করে লাফিয়ে উঠতে হলো কাঞ্চার হাউমাউ চিৎকারে। কি হলো কাঞ্চা, ব্যাপার কি? কাঞ্চা বললে, বাবু গায়েব। গায়েব? কাঞ্চা জবাব দিলে, জু। কোথায় গায়েব, কেমন করে গায়েব? কাঞ্চা হাউমাউ করে অনেক কথাই বলে গেল নেপালি ভাষায়। তোমরা তো আর সবাই নেপালি বুঝবে না। সন্দেশের সম্পাদক মশাইরাও সে কান্না ভেজানো ভাষা কতটা বুঝবেন তাতে আমার সন্দেহ আছে। তাই সকলের সুবিধের জন্য কাঞ্চার কথাগুলো মোটামুটি সাদা বাংলায় বলে দিচ্ছি। কাঞ্চার বক্তব্য হচ্ছে, রোজ ভোর 5টায় নাকি সাতকড়ি সাতরা 1 কাপ চা খেতেন। কাঞ্চা বললে, ব্যাড টি। আর শৌখিন লোক সবুজদারির সাতরা মশাই খারাপ চা খেতেন ভাবতেই আমরা বিচ্ছিরি লাগলো। ক্যাবলা আমার কানে কানে বললে, বোধহয় বেড টি মিন করছে। যাই হোক, ভোরবেলা কাঞ্চা চা নিয়ে ঘরে ঢুকতেই একেবারে বাংলা ডিটেকটিভ বইতে লেখা থাকে যেরকম, হুবহু ঠিক তাই ঘটেছে। অর্থাৎ ঘরটি একেবারে তছনছ, বালিশ কম্বল সব মেঝেই পড়ে আছে। এক কোণে একটা টিপয় কাঁত হয়ে রয়েছে, আর একটা ভাঙা হুঁকো রয়েছে সাতকড়ির বিছানার ওপরেই। দরজার বাইরে একগাছা মুড়ো ঝাঁটা। সিঁড়িতে দেখা যাচ্ছে কুকুরের চিবনো 1 পাটি চপ্পল। মানে অনেক কিছুই আছে, কেবল নেই সাতকড়ি সাতরা। তিনি সে হাওয়া হয়ে গেছেন। টেইদা বললে, বোধহয় বেড়াতে বেরিয়েছেন। কাঞ্চা জানালে সেটা অসম্ভব, কারণ ভোর 5টায় ব্যাডটি না পেলে 5টা বেজে 7 মিনিটের সময় সাতকড়ি একটা চিৎকার করে কাঞ্চাকে ডাকেন আর গ্যাডম্যাড করে ইংরেজিতে গাল দিতে থাকেন। সুতরাং চা না খেয়ে ঘর থেকে বেরোবেন এমন বান্দাই তিনি নন। তাছাড়া নিজের বালিশ বিছানা নিয়ে এর আগে তাকে কখনো কোনোদিনও কুস্তি লড়তেও কেউ দেখেনি। আরও বড় কথা, ভাঙা হুঁকো, মুড়ো ঝাঁটা আর কুকুরে চিবনো চপ্পলই বা এলো কোত্থেকে? তবু 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে কাঞ্চা সব জায়গা থেকে খুঁজেছে, কিন্তু কোথাও তার সবুজদারির ডগাটি পর্যন্ত খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত এসে ডেকে তুলেছে আমাদের। কিছুক্ষণ আমরা বোকার মতন দাঁড়িয়ে রইল। শেষে টেনিদা বললে, তাহলে একবার দেখে আসা যাক ঘরটা। হাবুল সেন বললে, দেখার হইব কি, কাগামাছি তারে লইয়া গেছে। ক্যাবলা বললে, তুই একটু চুপ কর তো হাবুল, দেখাই যাক না একবার। আমরা সাতকড়ি সাতরার ঘরে গেলুম। ঠিকই বলেছে কাঞ্চা, ঘরের ভেতরে একেবারে হই হই কাণ্ড, রই রই ব্যাপার, সব কিছু ছড়িয়ে টড়িয়ে একাকার। ভাঙা হুঁকো, ছেঁড়া চপ্পল, মুড়ো ঝাঁটা সব রেডি। টেনিদা ভেবে চিনতে বললে, ওই ছেঁড়া চপ্পল পায়ে দিয়ে হুঁকো খেতে খেতে কাগামাছি এসেছিল। হাবুল মাথা নেড়ে বলল, আর ওই ঝাঁটাটা দিয়া সাতরা মশাইরে রাম পিটানি দিছে। তখন আমার মগজে দারুণ একটা বুদ্ধি তরাং করে নিচে উঠল। আমি বললুম, ভাঙা হুঁকোতে তামাক খাবে কি করে? ওর একটা গভীর অর্থ আছে। জাপানিরা হুঁকো কবিতা লেখে কিনা, তাই কাগামাছি হুঁকোটাকে রেখে জানিয়ে গেছে যে সে জাপানি। শুনে ক্যাবলা ঠিক ডিম ভাজার মতন বিচ্ছিরি মুখ করে আমাকে ভেঙচে উঠল। থাম থাম থাম, তোকে আর ওস্তাদি করতে হবে না। হাইকু কবিতা হুঁকো হবে কোন দুঃখে? আর কার এমন দায় পড়েছে যে 7 বছরের পুরনো কুকুর খাওয়া চটি পায়ে দেবে? পায়ে কি দেওয়া যায় ওটা? তাছাড়া কে কবে শুনেছে যে ডাকাত মুড়ো ঝাঁটা নিয়ে এসেছে? সে তো পিস্তল টিস্তলও নিয়ে আসবে। হয়তো কাগামাছি পিস্তল টিস্তল নেই, সে গরিব মানুষ।
আর ওটা যে সাধারণ একটা বুড়ো খ্যাংড়া তাই বা কে বললে? হয়তো ওরা প্রত্যেকটা কাঠিতে সাংঘাতিক বিষ রয়েছে, হয়তো ওর মধ্যে ডিনামাইট ফিট করা আছে। ক্যাবলা ডিম ভাজার মতন মুখটা এবার আলু কাবলি মতন হয়ে গেল। হয়তো ওর মধ্যে একটা অ্যাটম বোম আছে, দুটো স্পুটনিক আছে, 12টা নেংটি ইঁদুর আছে। যত সব রদ্দি মার্কা ডিটেকটিভ বই পড়ে তোমাদের মাথায় খারাপ হয়ে গেছে দেখছি। বলে আমরা হাই হাই করে উঠবার আগেই সে মুড়ো ঝাঁটে জোর একটা লাঠি মারল। বোম ফাটলো না, দারুম দুরুম কোনো আওয়াজও হলো না, ক্যাবলা মারা পড়লো না, কেবল ঝাঁটাটা সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে সোজা বাগানে গিয়ে নামলো। ঠিক তখন ক্যাবলা চেঁচিয়ে উঠল, আরে এটা কি? হুকোর মাথায় যেখানটায় কলকে থাকে সেখানে একটা কাগজের মতন কি যেন পাকিয়ে গোল করে ঢুকিয়ে রাখা হয়েছে। হাবুল হুঁকোটা তুলে আনতেই টেন্দা ছোঁ মেরে কাগজটা তুলে নিলে। ডিটেকটিভ বইতে যেমন লেখা থাকে অবিকল সেই ব্যাপার, একখানা চিঠি বটে। আমরা একসঙ্গে ঝুঁকে পড়ে দেখলুম। চিঠিতে লেখা আছে, প্রিয় চার বন্ধু কাকামাছি দলবল নিয়ে ঘেরাও করেছে, 2 মিনিটের মধ্যেই এসে পড়বে। আমি জানি এক্ষুনি তারা লোপাট করবে আমাকে, তাই ঝটপট লিখে ফেলছি চিঠিটা। আমাকে গায়েব করে ফর্মুলাটা জেনে নেবে। তোমরা আমাকে খুঁজতে চেষ্টা করো, কিন্তু সাবধান, পুলিশে খবর দিও না, তাহলে তখনই আমায় খুন। আর লেখা নেই, কিন্তু চিঠিটা যে সাত করি লেখা তাতে কোনো সন্দেহ নেই, বেশ বোঝা যাচ্ছে। এইটুকু লিখবার পরেই সদল বলে কাগামাঝি এসে ওকে খপ করে ধরে ফেলেছে। রহস্য নিদারুণ গভীর এবং ব্যাপার অতি সাংঘাতিক। আমরা চারজনই দারুণ ঘাবড়ে গিয়ে মাথা চুলকোতে লাগলো। এখন কি করা যায়? একটু পরে টেনিদা বললে, দার্জিলিংয়ে চলে যাবো নাকি রে? হাবুল বললে, সেইটা মন্দ কথা না, বজ্রবাদরে গাড়ি নিয়ে আসলেই। ক্যাবলা চটে গিয়ে চেঁচিয়ে উঠল, তোমাদের লজ্জা করে না? বিপদে পড়ে ভদ্রলোক ডেকে পাঠিয়েছিলেন, তাকে ডাকাতের হাতে ফেলে পালাবে? পটলডাঙ্গা ছেলেটা এত কাপুরুষ, এরপরে কলকাতায় ফিরে মুখ দেখাবে কি করে? হাবুল সেনের একটা গুণ আছে, সবসময় সে সকলের সঙ্গে সে চমৎকারভাবে একমত হয়ে যেতে পারে। সে বলল, হ হ সত্যই কইস, মুখ দেখান যাইব না। আমি বললুম, কিন্তু সাঁতরা মশাইকে কোথায় পাওয়া যাবে? হয়তো এতক্ষণে তাকে কোথাও গুপ্ত গৃহে। শ্যাট আপ, গুপ্ত গৃহ। রাগের মাথায় ক্যাবলার মুখ দিয়ে হিন্দি বেরোতে থাকে। ক্যা তুম লোগ মজাক কর রে হো, বকবাস বাত ছোড়ো। গুপ্তগৃহ তো সহজে মেলে না, ও শুধু ডিটেকটিভ বইতে লেখা থাকে। চলো বাড়ির পেছনে পাইন বনটা আগে একটু খুঁজে দেখি, তারপরে যা হয় প্ল্যান করা যাবে। টিনা মাথা চুলকে বললে, এখনই? হ্যাঁ এখনই। টিনা খাড়ার মতো নাকের ডগাটা কেমন যেন বেঁটে হয়ে গেল। মনে একটু চাটা খেয়ে বেরোলে কি বলে ঠিক গায়ে জোর পাওয়া যাবে না, না হলে খিদে তো পেয়েছে তাই। ক্যাবলা বললে, এই কি তোমার খাওয়ার সময়? সেম 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 শুনেই আমাদের লিডার সঙ্গে সঙ্গে বুক টান করে দাঁড়িয়ে গেল। ঘরে একটা খুঁটি ধরে বার তিনেক বৈঠক দিয়ে টিনিদা বললে, অলরাইট, চল এই মুহূর্তে বেরিয়ে পড়া যাক। কিন্তু কাঞ্চা অতি সুবোধ বালক, সাত করি লোপাট হয়ে গেছেন বটে, কিন্তু কাঞ্চা নিজের ডিউটি ভুলে যায়নি। সে বললে, ব্রেকফাস্ট তৈরি আছে বাবু, খেয়েই বেরোন। ক্যাবলার দিকে আমরা ভয়ে ভয়ে তাকালাম। ক্যাবলা বললে, বেশ তাহলে খেয়ে বেরোনো যাক, কিন্তু মাইন্ড ইট, 5 মিনিটের মধ্যেই আমাদের বেরোতে হবে। আর এই পেলাটা যে আধ ঘন্টা ধরে বসে টোস্ট চিবোবে সেটা কিছুতেই চলবে না। বারে যত দোষ আমার ঘাড়ি। আমার রাগ হয়ে গেল। বললুম, আমি বুঝি আধ ঘন্টা ধরে টোস্ট চিবই, আর তুই যে কালকে 1 ঘন্টা ধরে মুরগির ঠ্যাং কামড়াচ্ছিলিস তার বেলায়? টেনা কড়াং করে আমার কানে জোর একটা চিমটি দিয়ে বলে, আউ। আয় চুপ, নিজেদের মধ্যে এই সময় ঝগড়া করতে নেই। আমি চেঁচি বলুম, খালি আমাকেই মারলে, আর ক্যাবলা যে। হ্যাঁ ঠিক, ও বাদ যাবে না। বলে টেনিদা ক্যাবলাকে লক্ষ্য করে একটা রামচাটি হাঁকড়ালো। ক্যাবলা শুট করে সরে গেল, আর চাটিটা গিয়ে পড়লো হাবুল সেনের মাথায়। আউ, খাইছে 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 বলে চেঁচিয়ে উঠল হাবুল, একেবারে ষাঁড়ের মতন গলায়। দশম অধ্যায়, শত্রুর ভীষণ আক্রমণ। খেয়ে দিয়ে আমরা বনের মধ্যে ঢুকে পড়লাম। ঝায় বাংলোর ঠিক পেছনেই জঙ্গলটা। পাহাড়ের মাথার ওপর দিয়ে কত দূর পর্যন্ত চলে গেছে কে জানে। সারি সারি পাইনের গাছ, এখানে ওখানে টাইগার ফার্নের ঝোপ, বড় ধুতুরোর মতন সানাই ফুল, পাহাড়ি ভুঁই চাপা, সাদায় কালোয় মেশানো সোয়ালোর ঝাঁক মধ্যে মধ্যে আশপাশ দিয়ে উড়ে যেতে লাগলো তীর বেগে। কাকের মতন কালো কি এক পাখি লাফাতে লাফাতে বনের ভেতর অদৃশ্য হলো।
আর লতা পাতা সেনামাটি ভিজে পাথরের ঠান্ডা গন্ধ সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো জঙ্গলটাকে। আমি ভাবছিলাম এইরকম মিষ্টি পাহাড় আর ঠান্ডা বনের ভেতর সন্ন্যাসী টন্যাসী হয়ে থাকতে আমিও রাজি আছি, যদি দুবেলা বেশ ভালো মতন খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকে। সত্যি বলতে কি, আমার সকালবেলাটা ভীষণ ভালো লাগছিল। এমনকি সবুজ দাড়ি সাতকড়ি সাঁতরা, সেই হতচ্ছাড়া কাগামাছি, সেই মিচকে পটাশ কদম্ব পাকরাশি সব মুছে গিয়েছিল মন থেকে। বেশ বুঝতে পারছিলুম এই বনের মধ্যে ঘুরে বেড়ান বলেই সাতকড়ির মগজে কবিতা বীজ বীজ করতে থাকে। ওগো পাইন, ঝিলমিল করছে জ্যোৎস্না, দেখাচ্ছে কি ফাইন। আমিও প্রায় কবি কবি হয়ে যাচ্ছি। এমন সময় টেনিদা বললে, ধুত, এসবের কোনো মনে হয় নাকি? কোথাও খুঁজে বেড়াবো বল দেখি বনের মধ্যে? আর তাছাড়া সাতকড়ি বাবুকে নিয়ে জঙ্গলের দিকেই তারা গেছে, তার তো প্রমাণ নেই। আমি বলুম, ঠিক, সামনে অত বড় রাস্তা থাকতে খামোখা জঙ্গলেই বা ঢুকবে কেন? ক্যাবলা বললে, প্রমাণ চাও? ওই দেখো। আরে তাই তো, একটা ঝোপের মাথায় রংচঙে কি একটা আটকে আছে। এক লাফে এগিয়ে গিয়ে সেটাকে পাকড়াও করলো হাবুল। এই জিনিসটা আর কিছুই নয়, চকলেটের মোড়ক। তাহলে নিশ্চয়ই। আমি বললাম, কদম্ব পাকরাশি। হাবুল ঝোপের মধ্যে কি খুঁজছিল। ক্যাবলা বললে, আর কিছু পেলি নাকি রে? হাবুল বললে, না পাই নাই, খুঁজা দেখতাছি, যদি চকলেট খানাও এইখানে পইরা থাকে তাহলে জুত কইরা খাওন যাইব। জুত করে আর খেতে হবে না, চলে আয়, কড়া গলায় ডাকলো ক্যাবলা। বেজার হয়ে হাবুল চলে এলো। আর এর মধ্যেই আর একটা আবিষ্কার করলো টেনিদা। মোরগটার পেছন দিকে সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে কী সব লেখা। এ আবার কিরে ক্যাবলা? ক্যাবলা কাগজটা নিয়ে পড়তে লাগলো। এবারও একটা ছড়া। সাতরা মশায় গুম, টাকডুমা ডুমডুম, বৃক্ষেও কি লম্ব, বলছে শ্রী কদম্ব। সেই কদম্ব পাকরাশি, সেই ধূসো মাফলার জড়ানো সেই মিচকে হাসি ফিচকে লোকটা। লেখা পড়ে আমরাও গুম হয়ে রইলুম। তারপর টেনিদা বললে, ক্যাবলা। ক্যাবলা গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, কি বুঝছিস? এই জঙ্গলের মধ্যেই তাহলে কোথাও ওরা আছে। কিন্তু কোথায় আছে? আমি বললুম, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একেবারে সিকিম ভুটান পার হয়ে যাব নাকি? ক্যাবলা আরও গম্ভীর হয়ে বললে, দরকার হলে তাও যেতে হবে। খাইছে! হাবুলের আর্তনাদ শোনা গেল। ক্যাবলা তাতে কান দিলে না। ছড়াটা আর একবার নিজে নিজে আউড়ে নিয়ে বললে, সাঁতরা মশাই গুম হয়েছেন, এটা তো পরিষ্কার দেখাই যাচ্ছে। আর সেই জন্য আনন্দে কাকামাছি আর কদম্ব বলছে টাকডুমা ডুমডুম। আমি ব্যাখ্যা করে দিলুম। হাবুল বললে, কদম্ব সেই কথাই কইতাছে। ক্যাবলা বুড়ো কুচকালো। শার্টের পকেট থেকে একটা চুইনগাম মুখে পুড়ে চিবুতে চিবুতে বললে, এইসব ঠিক আছে, কিন্তু বৃক্ষেও কি লম্ব, এর মানে কি? গাছে কি ঝুলছে? গাছে কি ঝুলবো? পাকা কাঁঠাল ঝুলতে আছে বোধ হয়। শুনে টেনিদা ভীষণ খুশি হয়ে উঠল। এই পাকা কাঁঠাল ঝুলছে তাই নাকি রে? এই কোথায় 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 ঝুলছে রে? তুম লোক কিতনা বেফায়দা কা বাত কর রহে হো। ক্যাবলা চেঁচিয়ে উঠল। খাওয়ার কথা শুনলেই তোমাদের কারো আর মাথা ঠিক থাকে না? পাইন বনের ভেতরে পাকা কাঁঠাল কোত্থেকে ঝুলছে, হ্যাঁ? আর এই সময় ওর একটা গভীর অর্থ আছে বলে আমার মনে হয়। কি অর্থ শুনি? কাঁঠাল না পেয়ে বেজার হয়ে জিজ্ঞেস করলো টেনিদা। একটু দেখতে হচ্ছে, চলো এগোনো যাক। বেশি দূর এগোবার দরকার হলো না। এবারে চেঁচিয়ে উঠলো হাবুলি, ওই তো ওইখানে কি ঝুলতে আছে? কি ঝুলছে, কি ঝুলছে? আমরা আরো জোরে চিৎকার করলুম। হ্যাঁ, দেখতেছ না ওই গাছটাই? কি একটা পাহাড়ি গাছ, বেশি উঁচু নয়, কিন্তু অনেক ডালপালা, আর তাতে বানর লাঠির মতো লম্বা লম্বা সব ফল রয়েছে। সেই গাছের মগডালে সাদা কাপড়ের একটা পুটলি। আমরা খানিকক্ষণ হাঁ করে সেদিকে তাকিয়ে রইলুম। তারপর টেনিদা বললে, তাহলে ওটাই সেই বৃক্ষে লম্ব ব্যাপার। ক্যাবলা বললে, টেনিদা বললে, তাহলে ওটাকে তো পেড়ে আনতে হয়। আমি ঘাবড়ে গিয়ে বললুম, দরকার কি টেনিদা? যা লম্বা হয়ে আছে তা ওই লম্ব মানি থাকুক না, ওটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করে কাজ নেই। হাবুল বলে, হ সত্য কইস, কয়েকটা লম্বা টম্বা লম্ব কইরা রাখছে, কে না কে এটা কইব, দুরুম কইরা ফাইটা গিয়া শেষে আমাকে উড়াইয়া দিব। টেনিদা বলে, তাও অসম্ভব নয়। ক্যাবলা বললে, ভিতর ডিম সব ছো, এমনি কাওয়ার্ডের মতন তোমরা কাগামাছির সঙ্গে মোকাবিলা করতে চাও? যাও এক্ষুনি সবাই মুখে ঘোমটা টেনে দার্জিলিংয়ে পালিয়ে যাও। ট্রেনটার মধ্যে মধ্যে বেগতিক দেখলে একটু তো ঘাবড়ে যায় বটে, কিন্তু কাওয়ার্ড কথা শুনলে সে সিংহের মতন লাফিয়ে ওঠে। আর আমি পটল ডাঙার প্যালারাম, এককালে যার কচি পটলা শিঙি মাছের ঝোলি নিত্য বরাদ্দ ছিল, আমার মনটাও সঙ্গে সঙ্গে শিঙি মাছের মতন তড়পে উঠল। টেনা বললে, কি বললি? কাওয়ার্ড?
ঠিক আছে, মরতে হয়তো আমিই মরবো, যাচ্ছি গাছে উঠতে। শুনে আমার রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে গেল, আগে কে বা প্রাণ করিবে কো দান, ইত্যাদি ইত্যাদি। আরও মনে হলো বীরের মতন মরবার সুযোগ যদি এসেই থাকে আমিই বা ছাড়বো কেন। এগিয়ে গিয়ে বললুম, তুমি আমাদের লিডার, মানে সেনাপতি, প্রাণ দিতে হলে সৈনিকদেরই দেওয়া উচিত, সেনাপতি মরবে কেন আগে, আমি গাছে উঠবো। ক্যাবলা বললে, সাবাস সাবাস, আর টেনিদা হাবুল মিলে দারুণ ক্ল্যাপ দিয়ে দিল একখানা। ক্ল্যাপ পেয়ে ভীষণ উৎসাহিত হয়ে গেলুম আমি তড়াক করে গাছে চড়তে গেলুম, কিন্তু একটু উঠেই টের পেলুম প্রাণ দেওয়াটা শক্ত কাজ নয়, তার চাইতে আরও কঠিন ব্যাপারও আছে, মানে কাঠ পিঁপড়ে। টেনিদা বললে, তাতে কি হয়েছে, বীরের মতন উঠে যা, আর নজরুলের মতন ভাবতে থাক, আমি ধৈর্যটি, আমি ভীম ভাসমান মাইন। কামড়ে ত্রিভুবন দেখছি আমি, এখন মাইন টাইন কারোর ভালো লাগে? রাত খিচিয়ে মুখটাকে ঠিক ডিমের হালুয়া মতন করে আমি গাছের ডগায় উঠে গেলুম। সামনেই দেখছি কাপড়ের পুটলিটা, একেবারে জন্য হাত কাঁপলো, বুকের ভেতরটা হাঁক পাক করে উঠলো, যদি সত্যি একটা বোম ফাটে, যদি। কিন্তু ভেবে আর লাভ নেই, কবি লিখেছেন মরতে হয়তো মর্গে, আর যেরকম পিঁপড়ে কামড়াচ্ছে তাতে বোমার ঘায়ে মরাই ঢের বেশি সুখের বলে মনে হলো এখন। দিলুম হাত, ভেতরে কতগুলো কী সব রয়েছে, ফাটলো না। টেনে বললে, টেনে নামা, তারপর নিচে ফেলে দে। আমি দেখলুম পুটলিটা আলগা করেই বাঁধা আছে, খুলতে সময় লাগলো না। নিচে ওদের ডেকে বলুম, আমি ফেলছি, তোমরা সবাই সরে যাও, যদি ফাটে টাটে। ফেলে দিলুম, তারপরই ভয়ে বন্ধ করলুম চোখ দুটো। পুটলিটা নিচে পড়ল, কিন্তু কোনো অঘটন ঘটল না, কোনো বিস্ফোরণও হলো না। তাকিয়ে দেখি ওরা গুটি গুটি পুটলিটার দিকে এগিয়ে আসছে, কিন্তু গাছে আর থাকা যায় না। কাঠপিঁপড়েরা আবার ছাল চামড়া তুলে নেবার প্ল্যান করেছে বলে মনে হলো। আমি প্রাণপণে নামতে আরম্ভ করলুম, আর নেমে দেখি ওরা সব হয়ে পুটলিটাকে ঘিরে দাঁড়িয়ে। ওটা খোলা হয়েছে, আর ওর ভেতরে কাঁচা কলা, সেরফ 4টে কাঁচা কলা, সাধু ভাষা যাকে বলে তরুণ কদলি। টেনিদা নাকটাকে ছানার জিলিপি মতো করে বললে, এর মানে কি, এত কাণ্ড করে 4টে কাঁচা কলা? ক্যাবলার মোটা গলায় বললে, ঠিক 4টে, আমরাও 4 জন, মানে মাথা পিছু একটা করে। হাবুল বললে, হ্যাঁ তাহলে আমাগো। আর বলতে পারলো না, তখনই ছটাং ছটাং অদৃশ্য শত্রুর অস্ত্র ছুটে এলো আমাদের দিকে। একটা পড়লো টেনিদার নাকে, আর একটা হাবুলের মাথায়। টেনিদা লাফিয়ে উঠলো, হাবুল হাও হাও করে উঠলো, খাইছে খাইছে খাইছে। তা খাইছে খাইছেও বলতে পারে, দুটো সাংঘাতিক অস্ত্র, মানে পচা ডিম, পড়েই ভেঙেছে। টেনিদার মুখ আর হাবুলের মাথা বেয়ে নামছে বিকট দুর্গন্ধের স্রোত। আমি কি বলতে যাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে আরেকটা পচা ডিম এসে আমার পিঠেও পড়ল, আর একটা ক্যাবলার কান ঘেঁষে মো করে বেরিয়ে গেল, একটুর জন্য শুধু লক্ষ্যভ্রষ্ট হয়েছে। একাদশ অধ্যায়, ক্যাচ কট কট। 4টে কাঁচকলা ধাক্কা যদি বা সামলানো গিয়েছিল, পচা ডিম আমাদের একেবারে বিধ্বস্ত করে দিলে। বিশেষ যে লেগেছিল তা নয়, কিন্তু তার কি খুশবু, সে গন্ধে আমি তো তুচ্ছ, স্বয়ং গন্ধরা ছুঁচোর পর্যন্ত দাঁত কপাটি লেগে যাবে। হাবুল বললে, ইস দফা খান সাইরা দিছে একেবারে, এখন গিয়া সাবান মাইখা স্নান করন লাগবো। আমি মিষ্টি গলায় পিনপিন করে বললুম, আমার এমন ভালো কোটটাকে। কথাটা শেষ হলো না, তার আগেই ক্যাবলা বলে, টেনিদা টেনিদা, ও দেখো ও দেখো। ক্যাবলা অনেকদিন পশ্চিমে ছিল, চটে গেলে কিংবা খুশি হলে কিংবা উত্তেজিত হলে ওর গলা দিয়ে হিন্দি বেরোতে থাকে। পচা ডিমের গন্ধে টেনিদা তখন তিরিং মিরিং করে লাফাচ্ছে, দাঁত খিচে বলে, কি আবার দেখবো রে, তোর কুবুদ্ধিতে পড়েই সেই জোচ্চোর কাগামাছিটার হাতে। ক্যাবলা বলে, আরে জি যারা আঁখ সে দেখো উধার, ও পের কে পিছে। টেনিদা থমকে গেল। আরে তাই তো, ওই গাছটার পেছনে কেউ লুকিয়ে আছে মনে হয়, ওই লোকটাই তাহলে ডিম ছুঁড়ে মেরেছে নিঘাত, পিড়ের সঙ্গে মান্দবাজি বটে। টেনিদা এমনিতে বেশ আছে, খাচ্ছে দাচ্ছে, আমাদের পকেটে হাত বুলিয়ে দিব্যি আলু কাবলি আর চপ কাটলেট পর্যন্ত চালিয়ে যাচ্ছে। কিছু বলতে গেলে চাটি কিংবা গাঁটটা বাগিয়ে তেড়ে আসছে, কিন্তু কাজের সময় একেবারে অন্য চেহারা, যাকে বলে সিংহ। তখনই আমাদের আসল লিডার। আমাদের পাড়ায় ওদিকে গত বছর বস্তিতে আগুন ধরে যায়,
ফায়ার ব্রিগেড পৌঁছবার আগেই একটা বাচ্চাকে পাঁজা কোলা করে বেরিয়ে এলো 3 লাফে। সাধে কি টেনিদাকে এত ভালোবাসি আমরা? গাছের আড়ালে শত্রুকে দেখতে পেয়ে টেনিদা গায়ে কোটটাকে ছুঁড়ে ফেললো। বললে, হারে রে 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 রে, আজ এক চড়ে কাগামাছির মুন্ডু যদি কাঠমান্ডুতে পৌঁছিয়ে দিতে না পারি তবে আমি টেনি মুখুজ্জেই নই। বলেই ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস সঙ্গে সঙ্গে একটা রাম চিৎকার ছাড়লো। তারপরই এক এক লাফে ঝোপ জঙ্গল ভেঙে তীরের মতন গাছটার দিকে ছুটে গেল। আমরাও হতভম্বের মতন চেয়ে রইলুম। ইয়াক ইয়াক পর্যন্ত বলতে পারলুম না। টেনিদাকে তীরের মতন ছুটতে দেখেই লোকটা ভোঁ দৌড়লো। ঝোপ জঙ্গলের মধ্যে ভালো দেখা যাচ্ছিল না, তবু যেন মনে হলো লোকটা যেন আমাদের অচেনা নয়, কোথাও ওকে দেখেছি। বনের মধ্যে দিয়ে ছুটলো লোকটা, টেনিদা তার পেছনে। 1 মিনিট পরে আর কিছু দেখতে পেলুম না, শুধু দৌড়ানোর আওয়াজ আসতে লাগলো। তারপরে কে যেন ধপাস করে পড়লো, খানিকটা ঝটপটার আওয়াজ আর টেনিদার চিৎকার কানে এলো, হাউল প্যালা ক্যাবলা ক্যাচ কট কট কুইক কুইক কুইক। ক্যাচ কট কট, তার মানে কাউকে ধরে ফেলেছে। ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক। আমরা 3 জনে বোঁ করে ছুটলাম সেই দিকে। পাহাড়ে উঁচু নিচু রাস্তায় ছুটতে গিয়ে নুড়িতে পা পিছলে যায়। ডান হাতে বিচুটির মতন কি লেগে জ্বালাও করতে লাগলো, কিন্তু আর কি, কোনো দিকে আর তাকাবার সময় আছে এখন? 1 মিনিটের মধ্যেই টেনিদার কাছে পৌঁছে গেলুম আমরা। দেখি টেনিদা বসে আছে মাটিতে, তার এক হাতে একটা মেটে রঙের ধূসর মাফলার আর এক হাতে 2টো চকলেট, সামনে কতগুলো কাগজপত্র ছড়ানো। আমি কিছু বলবার আগেই টেনিদা করুণ গলায় বললে, ধরেছিলাম লোকটাকে একদম জাপটে, কিন্তু দেখছিস তো পাথর কীরকম পিছল, স্লিপ করে পড়ে গেলুম। আর লোকটাকেও খানিক দূরে কুমড়োর মতন গড়িয়ে উঠে ছুটে লাগালো। এইদিকে দেখে একটা পা একটু মোচ লেগে গেছে, আর তাড়া করতে পারলুম না। ক্যাবলা বললে, কিন্তু এগুলো কি? সেই হতছাড়া কাগামাছি না বগা হাঁচির পকেট থেকে পড়েছে, আর ধূসর মাফলারটা আমি কেড়ে নিয়েছি। বলি একটা চকলেটের মোড়ক খুলে তার একটা টুকরো ভেঙে নির্বিকারে মুখে পুড়ে দিলে। ক্যাবলা বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চকলেট খেয়েও একটু পরে। এই মাফলারটাকে চিনতে পারছো? চিনতে বয়ে গেছে আমার। চকলেট চিবুতে চিবুতে টেনিদা বললে, যেমন বিচ্ছিরি দেখতে তেমন তেল চিটচিটে, বুঝলি। কাগামাছিটা বিখ্যাত বৈজ্ঞানিক হলে কি হয়, লোকটার কোনো টেস্ট নেই, নইলে অমন একটা বোগাস মাফলার গলায় জড়িয়ে রাখে। ক্যাবলা বললে, ধুত্তর। টেনিদা বিরক্ত হয়ে বলে, থাম থাম, ধুত্তর করিস নি, পায়ে ভীষণ ব্যথা করছে, কষ্ট হচ্ছে উঠে দাঁড়াতে, আর ওই যাচ্ছাতে মাফলারটা নিয়ে আমার পাটা বেঁধে দে দেখিনি। এতক্ষণ পরে হাবুল সেনের মাথাটা যেন সাফ হয়ে গেল একটুখানি। হাবুল বলে, চিনছি, এই মাফলারটাই তো দেখছিলাম কদম্ব পাকাশির গলায়। আমি বললুম, ঠিক ঠিক ঠিক। টেনিদা বলে, হ্যাঁ তাই তো, আরে তখন তো খেয়াল হয়নি। সেই লোকটাই তো চকলেট প্রেজেন্ট করে শিলিগুড়ি স্টেশনে আমাদের ঝাও বাংলায় আসতে নেমন্তন্ন করেছিল। আর সেই তো কাগামাছির চিফ অ্যাসিস্ট্যান্ট, সাতকরি সাতরা কিসব মূলো টুলো চুরি করবার জন্যে। ক্যাবলা ততক্ষণে মাটিতে পড়া গোটা 2 কাগজ কুড়িয়ে নিয়েছে। আমি দেখলুম 2খানায় ছাপা কাগজ, হ্যান্ডবিলের মতো। তাতে লেখা আছে, শীঘ্রই প্রকাশিত হইবে বিখ্যাত গোয়েন্দা লেখক পুণ্ডরিক কুণ্ডুর রহস্য উপন্যাস। তারপর জিজ্ঞাসা চিহ্ন, পাতায় পাতায় শিহরণ, ছত্রে ছত্রে লোমহর্ষণ। প্রকাশক জগৎবন্ধু চাকলাদার অ্যান্ড কোম্পানি, 13 নম্বর হারান ঝম্পটি লেন, কলকাতা 72। ক্যাবলার সঙ্গে সঙ্গে আমি আর হাবুলও হ্যান্ডবিলটা পড়ছিল। ওদিকে টেনিদা তখন তেমনি নিশ্চিন্তভাবে চকলেট চিবিয়ে চলেছে। বিশ্ব সংসারে কোনো দিকে তার কোনো লক্ষ্য আছে বলে মনে হলো না। পড়া শেষ করে ক্যাবলা বললে, এর মানে কি? এইবার আমার পালা। ক্যাবলা ভারী বেরসিক ছেলে, ডিটেকটিভ বইটই পড়ে না বলেই বোগাস। হাবুলের সমস্ত মন পড়ে আছে ক্রিকেট খেলায়, সেও বিশেষ খবর টবর রাখে না। কিন্তু আমার সব কণ্ঠস্থ। রামহরি বটব্যালের রক্তমাখা ছিন্নমুন্ডু, কঙ্কালের হুঙ্কার, নিশীত রাতে চামচিকে থেকে শুরু করে যদুনন্দ আড্ডের কেউটে সাপের ল্যাজ, ভীমরুল বনাম জামরুল, অন্ধকারের স্কন্দকাটা, মানে বাংলা ভাষায় যেখানে যত গোয়েন্দা বই আছে সব প্রায় মুখস্থ করে ফেলেছি। আর পুণ্ডরিক কুণ্ডু, তার বইও আমি পড়েছি। তবে ভদ্রলোক সেরকম জমিয়ে লিখতে পারেন না, দাঁড়াতেই পারেন না রামহরি কিংবা যদুনন্দের পাশে। কিন্তু তার তক্তপোষের পোক্ত ছাড়পোকা আমার মন্দ লাগেনি।
বিশেষ করে সেই বর্ণনাটা যেখানে হত্যাকারী তক্তাপোষের নিচে গোয়েন্দা হীরক সেন একটা মাইক্রোফোন লুকিয়ে ফিট করে রেখেছিলেন। হত্যাকারী ঘুমের ঘরে কথা কইত, আর 2 মাইল দূরে বসে গোয়েন্দা মাইক্রোফোনের সাহায্যে তার সব গোপন কথা শুনতে পেতেন। 2 নম্বর কাগজটাও ওই একই হ্যান্ডবিল। ক্যাবলা সেটাও একবার পড়ে নিলে, তারপর আবার বললে, এর মানে কি? এই হ্যান্ডবিল কেন? কে পুণ্ডরিক কুণ্ডু? জগৎবন্ধু চাকলাদারি বা কে? আমি বললুম, পুণ্ডরিক কুণ্ডু গোয়েন্দার বই লেখেন, কিন্তু ওর বই ভালো বিক্রি হয় না, আর জগৎবন্ধু চাকলাদার পাবলিশার। হাবুল ধূসর মাফলাটা নাড়াচাড়া করছিল। হঠাৎ ও এ আহ বলে চেঁচিয়ে উঠেই মাফলারটা ফেলে দিলে, আর প্রাণপণে হাত ঝাড়তে শুরু করে দিলে। আমি চমকে উঠে বললুম, এ কি কি হলো রে হাবলা? মাফলারের মধ্যে কি কোনো বিষাক্ত ইঞ্জেকশন ছিল? আর ফাইলা দিয়ে তোর বিষাক্ত ইঞ্জেকশন, একটা লাল পিঁপড়া ছিল, একখানা মক্ষম কামড় মারছে। আহত পিঁপড়েটা তখন মাটিতে পড়ে হাত পা ছুটছিল। ক্যাবলা একবার সেদিকে তাকালো, তারপর আমার কোটের দিকে তাকিয়ে দেখলো, কিছুক্ষণ কি একটা ভাবলো, মনে হলো কি যেন একটা গভীর রহস্যের সমাধান করবার চেষ্টা করছে। তারপর বললে, তোর কোটেও তো দেখছি কয়েকটা মরা পিঁপড়ে লেগে আছে পেলা। বলুম, বাহ, গাছে উঠে ওদের সঙ্গেই তো আমাকে ঘোরতোর যুদ্ধ করতে হচ্ছিল। আচ্ছা, ভালো করে চারিদিকে ঝোপ জঙ্গল লক্ষ্য করে দেখো তো, এরকম পিঁপড়ে এখানে আছে কি না। এতক্ষণ পরে টিনিদা বললে, কি পাগলামো হচ্ছে ক্যাবলা? কাকামাছিকে ছেড়ে শেষে পিঁপড়ে নিয়ে গোয়েন্দাগিরি করবি নাকি? কদম্বটাকে ঠিক ঝাঁপটে ধরেছিলুম একটুর জন্যে। ক্যাবলা বলে, একটু থামো দেখি, কদম্ব আর পালাতে পারবে না, ঠিক ধরা পড়বে এবার। কিরে হাবুল পেলা, আর লাল পিঁপড়ে পেলি এখানে? হাউল বলে, না আর তো না না আর দেখতে পাচ্ছি না। বলতে বলতে হাবুলের পিঠ থেকে কি একটা ঝোপের উপর পড়ল। দেখলুম সেই পচা ডিমের খোলার একটা টুকরো, হাওয়ায় সেটা উড়ে যাচ্ছিল, কিন্তু ক্যাবলা হঠাৎ লাফিয়ে উঠে সেটাকে ধরে ফেলল। এক মনে কি যেন দেখেই সেটাকে রুমালে জড়িয়ে বুক পকেটে পুড়ে ফেলল। টেইদা বললে, এ আবার কি রে? পচা ডিমের গন্ধে প্রাণ যাচ্ছে, গিয়ে জামা কাপড় ছাড়তে পারলে বাঁচি, তুই আবার সেই ডিমের খোলা কুড়িয়ে নিচ্ছিস। ক্যাবলা সে কথা জবাব দিলে না, বলে, টেনিদা উঠতে পারবে? পারবো তো মনে হচ্ছে, ব্যথাটা কমেছে একটুখানি। তবে চলো, আর দেরি নয়। কোথায় যেতে হবে? ঝাও বাংলোয়, এক্ষুনি। আর সাতরা মশাই, যদি তেনারে এর মধ্যে কাগামাছি একেবারে লোপাট কইরা ফেলায়? হাবুল সন্দিগ্ধ হয়ে জানতে চাইল। আরে কাগামাছি কো বাত আবি ছোড় দো, আগে ঝাও বাংলোয় চলো। সব ব্যাপারগুলোর একটা ক্লু পাওয়া যাচ্ছে মনে হয়, শুধু একটুখানি বাকি, সেটা মেলাতে পারলেই। আর তখনই একটা কথা মনে পড়ল আমার, বড় বড় লেখকের অটোগ্রাফ জোগাড় করবার বাতিক আছে আমার। সেই সুবাদে আমি বছর 3 আগে একবার পুণ্ডরিক কুণ্ডুর সালকিয়ার বাড়িতে গিয়েছিলাম। একটা জলচৌকির ওপর উবু হয়ে বসে পুণ্ডরিক তামাক খাচ্ছিলেন, গলায় একটা ঢোলের মতো মস্ত মাদুলি দুলছিল। ছবিটা চোখের সামনে এখনও জলজল করছে। গোয়েন্দা গল্পের লেখক, অথচ শার্লক হোমসের মতন পাইপ খান না, বসে বসে হুঁকো টানেন, আর তার গলায় ঘাসের নীলচে রং ধরা একটা পেতলের মস্ত মাদুলি থাকে। এটা আমার একেবারেই ভালো লাগেনি, কিন্তু সবটা এখন নতুন করে মনে জাগলো। আর সেই সঙ্গে আমার মগজের ভেতরে হঠাৎ যেন বুদ্ধির একটা জট খুলে গেল। তাহলে তাহলে আমি তখনই কানে কানে কথাটা বলে ফেললুম ক্যাবলার। আর ক্যাবলা মাটি থেকে একেবারে 3 হাত লাফিয়ে উঠল, আকাশ ফাটিয়ে আর্কিমিডিসের মতন চিৎকার করল, পেয়েছি পেয়েছি। কি পেয়েছিস? হাবুলের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটছিল টেনিদা। চমকে দাঁড়িয়ে পড়ল। কি পেলি? হাতি না ঘোড়া? খামখা চেঁচাচ্ছিস কেন দাঁড়ে ষাঁড়ের মতন? ক্যাবলা বললে, যা পাবার পেয়েছি, একেবারে 2 2 4, 4 4 8। মানে? সব জানতে পারবে 15 মিনিটের মধ্যেই, কিন্তু তার আগে প্যালাকেও কংগ্র্যাচুলেট করা দরকার। ওর ডিটেকটিভ বই পড়ার একটা লাভ আছে দেখা যাচ্ছে। কলকাতায় ফিরে ওকে চাচার হোটেলে গরম গরম কাটলেট খাইয়ে দেবো। টেনিদা বলে, মারা যাবে, ওর পেটে ওসব সইবে না, ওর হয়ে আমি বরং ডবল খেয়ে নেব। হাবুল মাথা নেড়ে বলে, হ্যাঁ সত্য কথা কইছ, সত্য কথা কইছ, আমিও তোমার হেল্প করে দেবো। কি কস পেলা? আমি মুখটাকে গাজরে হালুয়া মতন করে চলতে লাগলো। এসব তুচ্ছ কথায় কর্ণপাত করতে নেই।
দ্বাদশ অধ্যায় পুণ্ডরিক কুণ্ডু এবং রহস্যভেদ। ঝাও বাংলোর কাছাকাছি এসে পৌঁছতেই একটা কাণ্ড ঘটে গেল। সামনের বাগানের ভেতরে কাঞ্চা যেন কি করছিল, আমাদের ফিরে আসতে দেখেই থ হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপরই ভেতরের দিকে টেনে দৌড়। টিনটা বললে, এ কি আমাদের দেখে কাঞ্চা এমন করে পালালো কেন? ক্যাবলা বললে, পালালো না, খবর দিতে গেল। কাকে? ক্যাবলা হেসে বললে, কাগামাছিকে। হাবুল দারুণ চমকে উঠল। হ্যাঁ হ্যাঁ, আর কইতাছা কি কাঞ্চা কাগামাছি দলের লোক? টেইদা বললে, আর কাগামাছি লুকিয়ে আছে ওই বাড়িতেই? ক্যাবলা হেসে বললে, হ্যাঁ, সবাই আছে এখানেই, কাগামাছি, বগাহাঁচি, দুধের চাচি, কেউ বাদ নেই। টেইদা গম্ভীর হয়ে বললে, ঠাট্টা নাই ক্যাবলা, ওরা যদি আমাদের আক্রমণ করে? কী নিয়ে আক্রমণ করবে? ওদের সম্পত্তির মধ্যে তো একটা ভাঙা হুঁকো, এক গাছা মুড়ো ঝাঁটা আর এক পাটি কুকুরে চেবানো ছেঁড়া চটি। সে আক্রমণ আমরা প্রতিরোধ করতে পারবো। ইয়ার কি করছিস না তো? একদমই না, চলেই এসো না আমার সঙ্গে। আমরা সিঁড়ি ঝাউ বাংলো দোতলায় উঠে গেলুম। বাড়িতে কোথাও কেউ আছে বলে মনে হয় না, চারিদিক একবারে নিঝুম। কাঞ্চা পর্যন্ত কোথায় যেন হাওয়া হয়ে গেছে। টেনিদা খোঁড়াচ্ছিল বটে, তবু সেই ফাঁকেই এক কোণা থেকে এক টুকরো ভাঙা কাঠ কুড়িয়ে নিলে। আমি জিজ্ঞেস করলুম, ওটা দিয়ে কী হবে টেনিদা? ঝাঁটার হুঁকোর আক্রমণ ঠেকানো যাবে। ক্যাবলা বলে, কিচ্ছু দরকার নেই, অনেক বড় অস্ত্র আছে আমার কাছেই, এসো সবাই। কী যে ঘটতে যাচ্ছে ক্যাবলাই শুধু বলতে পারে। আমিও মনে মনে কিছু একটা আন্দাজ করছি বটে, কিন্তু এখনও পুরোটা ধরতে পারছি না। দুরু দুরু বুকে ক্যাবলার পেছনে পেছনে চললুম আমরা। এন্তার গোয়েন্দা বই পড়েছি, রামগড়ে সেই বাড়িতে আর ডুয়ার্সের জঙ্গলেও দেখেছি। এর মধ্যে আমাদের দুটো অভিযানও হয়ে গেছে, কিন্তু এবার যেন সবকটা কেমন বিদঘুটে লাগছিল। আর সাতকড়ি নিশ্চয়ই সেই লোক, এখন আর আমার কোনো সন্দেহ নেই। আর ওই হ্যান্ডবিলটা? ক্যাবলা বললে, এখানে। দেখলুম সেই বন্ধ ঘরটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, যেটার দুটো পাল্লায় বড় বড় দুটো তালা লাগানো। সাতকড়ি যাকে বলেছিল স্ট্যাক রুম, মানে যার ভেতরে বাড়ির সব পুরনো জিনিসপত্র ঢাঁই করে রাখা রয়েছে। ক্যাবলা বলে, এই ঘর খুলতে হবে। টেনিদা আশ্চর্য হয়ে বললে, এই ঘর? তাহলে তো হাতি আনতে হবে তালা ভাঙবার জন্যে, আমাদের কাজ নয়। ক্যাবলা মরিয়া হয়ে বললে, চারজনে মিলে ধাক্কা লাগানো যাক, তালা না খোলে দরজায় ভেঙে ফেলবো। ভাবছি 4 জনে মিলে 4 বছর মারো জোয়ান হেঞ্জো বলে ধাক্কা লাগালেও খোলা সম্ভব হবে কিনা। এমন সময় কোত্থেকে নেহাত ভালো মানুষের মতন গুটি গুটি পায় কাঞ্চা এসে হাজির, যেন কিছুই জানে না। এমনই মুখ করে বললে, চা খাবেন বাবুরা, করে দেবো। তক্ষুনি তার দিকে তাকালো ক্যাবলা, বলল, চায়ের দরকার নেই, এই ঘরের চাবিটা বার করো দেখি। চাবি? কাঞ্চা আকাশ থেকে পড়লো, চাবি তো আমি জানি না। ক্যাবলা গম্ভীর হয়ে বললে, মিথ্যে কথা বলো না কাঞ্চা, ওতে পাপ হয়। চাবি তোমার প্যান্টের পকেটেই আছে, সুরসুর করে বের করে ফেলো। কাঞ্চা পাপ টাপের কথা শুনে একটু ঘাবড়ে গেল, মাথাটাতে চুলকে বললে, চাবি আমার কাছে আছে তা ঠিক, কিন্তু মনিবের হুকুম নাই, দিতে পারবো না। তোমাকে দিতেই হবে। কাঞ্চা শক্ত হয়ে দাঁড়িয়ে গেল, না, দেব না। ক্যাবলা বললে, টেনিদা, কাঞ্চা নেপালির ছেলে, জান দিয়ে দেবে কিন্তু মনিবের বেমানি করবে না, কাজে চাবি ও কিছুতেই দেবে না। অথচ চাবিটা আমাদের চাই। তুমি যদি পায়ের মোচকানিতে খুব কাতর না হয়ে থাকো তাহলে ব্যাস, ওইটুকুই যথেষ্ট। টেনিদাকে আর উস্কে দেবার দরকার হলো না। ডিলা গ্রান্ডি বলে তখনই টপাং করে চেপে ধরলো কাঞ্চাকে। আর পরক্ষণই কাঞ্চার প্যান্টের পকেট থেকে বেরিয়ে এলো চাবির গোছা। কাঞ্চা চাবিটা কেড়ে নিতে চেষ্টা করলো, নিঘাত একটা দারুণ মারামারি হয়ে যাবে এবারে, এইরকমই আমার মনে হলো। কিন্তু সেই বিচ্ছিরি ব্যাপারটা থেমে গেল তক্ষুনি। কোথা থেকে আকাশবাণীর মতন মোটা গলায় কার একটা আওয়াজ শোনা গেল, কাঞ্চা, চাবি দিয়ে দাও, গোলমাল করো না। চারজনই থমকে গেলুম আমরা। কে বললো কথাটা? কাউকে তো দেখা যাচ্ছে না। আবার সেই গম্ভীর গলা ভেসে এলো, লম্বা পেতলে চাবি দুটো লাগাও, ও তাহলে বেশি পরিশ্রম করতে হবে না। এবার আর বুঝতে বাকি রইল না। হাবুল রোমাঞ্চিত হয়ে বললে, হ্যাঁ হ্যাঁ, আরে 17 বছরের গলা শুনতেছি যে। টিনা নাকটাকে কুচকে সর ভাজার মতো করে বললে, মনে হচ্ছে যেন বন্ধ ঘরটার ভেতর থেকে আওয়াজ আসছে। ততক্ষণে বিদ্যুৎ বেগে তালা দুটো খুলে ফেলেছে ক্যাবলা। দরজায় এক ধাক্কা দিতেই, কে বলে স্ট্যাক রুম? খাসা একখানা ঘর, সোফা রয়েছে, খাটে ধবধবে বিছানা, ওপাশে যেদিকে আমাদের শোবার ঘর সেদিকে বন্ধ দরজাটার মুখোমুখি ছোট্ট একটা প্রজেক্টর, আর
আর সোফায় যিনি বসে আছেন তিনি সাতকড়ি সাতরা স্বয়ং এক দৃষ্টিতে চেয়ে আছেন আমাদের দিকে। ক্যাবলা বললে, নমস্কার পুণ্ডরিকবাবু, দাড়িটা খুলুন। বিনা বাক্য ব্যয় সাতকড়ি একটানে নকল সবুজ দাড়িটা খুলে ফেললেন। আর আমি পরিষ্কার দেখতে পেলুম সেই ভদ্রলোককেই। 3 বছর আগে যার বাড়িতে আমি গিয়েছিলাম অটোগ্রাফ আনতে, আর যিনি উবু হয়ে মোড়ার ওপর বসে বসে তামাক টানছিলেন। টেইদার হাবুল একসঙ্গে চেঁচিয়ে উঠল, আরে আরে, কি এটা আবার কি রে মশাই? ক্যাবলা বলে, তোমরা চুপ করো, এখনই সব বুঝতে পারবে। কুণ্ডু মশাই গম্ভীর হয়ে সাতকড়ি বললে, বলে ফেলো। আপনার সোফার পেছনে যিনি লুকিয়ে আছেন আর ঢুকেই যার নাকটা আমি একটুখানি দেখতে পেয়েছি, উনিই বোধহয় জগৎবন্ধু চাকলাদার। সাতকড়ি, না না না, পুণ্ডরিক কুণ্ডু ওরফে কুণ্ডু মশাই বললেন, ঠিকই ধরেছ, তোমাদের বুদ্ধি আছে, ও জগৎবন্ধুই বটে। সোফার পেছনে ঘাপটি মেরে বসে উনি মিথ্যেই কষ্ট পাচ্ছেন, ওকে বেরিয়ে আসতে বলুন। পুণ্ডরিক ডাকলেন, বেরো হে জগৎবন্ধু। জগৎবন্ধু সোফার পেছন থেকে দাঁড়িয়ে উঠল। সেই মিচকে গোপ, ফিচকে চেহারা, শুধু গলার মেটে রঙের বিটকেল মাফলারটাই বেহাত হয়ে গেছে। কেমন বোকার মতন চেয়ে রইল আমাদের দিকে। এখন একদম নিরীহ বেচারা, যেন জীবনে কোনোদিনও ভাজা মাছটি উল্টে খায়নি। সাতকড়ি বললে, বসে পড়ো হে ছোকরারা, সব বসে পড়ো। ওরে কাঞ্চা, আমাদের জন্য ভালো করে চা আন। আচ্ছা, এখন বলো দেখি, ধরে ফেললে কি করে? ক্যাবলা বললে, 1 নম্বর, আপনার পাইন বনের কবিতা আর কদম্ব পাকরাশির ছড়া। আপনার কবিতা শুনে মনে হয়েছিল ছড়াগুলোর সঙ্গে এর একটা যোগ আছে। তারপর? 2 নম্বর, আপনার অদ্ভুত ফর্মুলা। বাড়িতে একখানা সায়েন্সের বই নেই, আছে একগাদা ডিটেকটিভ ম্যাগাজিন, অথচ আপনি সায়েন্টিস্ট। আর ধা করে আপনি থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে জোয়ানের আরক মিলিয়ে দিলেন। আমরা অন্তত কলেজে পড়ি, এত বোকা আমাদের ঠাউরালেন কি করে? তখনই মনে হলো আপনি আমাদের নিয়ে মজা করতে চান। কাগামাঝি টাছি সব বানানো। বলে যাও। কত বলবো? জগৎবন্ধু বাবুকে নিয়ে দার্জিলিংয়ের সিঞ্চলে আমাদের ছবি তুললেন। সিনে ক্যামেরায় পাশের ঘর থেকে প্রজেক্টর ফেলে ছবি দেখালেন। কাঞ্চা না জগৎবন্ধু কাকে দিয়ে হাঁড়ি চাচার ডাক শোনালেন, কাগজের মুন্ডু নাচালেন। জগৎবন্ধু এবার বেজার গলায় বললে, হাঁড়ি চাচার ডাক আমি ডেকেছিলাম, কিন্তু তোমরাই তো মাঝরাতে আমার মাথায় জল ঢাললে, কি বলে, এখনো সত্যিতে আমার মাথা ভার, নাক দিয়ে জল গড়াচ্ছে। ক্যাবলা বললে, তবু আপনার ভাগ্যি ভালো যে ইট ফেলিনি। মাঝরাতিরে লোককে ঘুমোতে দেবেন না ভেবেছেন কি? তারপর শুনুন কুণ্ডুমশাই, জগৎবন্ধুবাবু ধূসো মাফলারটা টেনে কেড়ে নিয়েছিল। তা থেকে একটা লাল পিঁপড়ে হাবুলকে কামড়ে দিয়েছে। তখনই বোঝা গেল গাছে উঠে কাঁচকলায় বেঁধেছিল কে। তারপরেই পচা ডিম। কিন্তু এই দেখুন, পকেট থেকে হাবুলের পিঠে লেগে থাকা সেই ভাঙা ডিমের খোলাটা বের করে বললে, দেখুন, এতে এখনও বেগুনে পেন্সিলে লেখা নম্বর পড়া যাচ্ছে 32। আপনার রান্নাঘরে ডিমের গায়ে এমনি নম্বর দেওয়া আছে, সে আমি আগেই দেখে নিয়েছি। পুণ্ডরিক বললে, সাব্বাস, আমি গোয়েন্দা গল্প লিখে থাকি, তোমরা আমার শ্রেষ্ঠ গোয়েন্দা হীরক সেনকেও টেক্কা দিয়েছ, কিন্তু আমাদের পরিচয় পেলে কি করে? ক্যাবলা বলে, এটা ভুলে যাচ্ছেন কেন? আপনারা সাহিত্যিক, সবুজ দাড়ি লাগালেও ভক্তরা আপনাদের চিনতে পারে, যেমন প্যালা চিনে নিয়েছে। তাছাড়া এই দেখুন হ্যান্ডবিল। টেনিদা যখন জগৎবন্ধুকে চেপে ধরেছিল তখন ওর পকেট থেকে পড়ে গিয়েছিল। হার জানতে কি বাকি থাকে? পুণ্ডরিক আর জগৎবন্ধু দুজনেই হাড়ির মতো মুখ করে চুপ করে রইলেন। ক্যাবলা বললে, এবার বলুন তো, আমাদের সঙ্গে এরকম ব্যবহার করার মানে কি? শুনে খ্যাচ খ্যাচ করে উঠলেন কুণ্ডুমশাই। এত বুঝেছ, আর এইটুকু মাথায় ঢুকলো না যে আমার বই ভালো বিক্রি হচ্ছে না? আমি আর জগৎবন্ধু দুজনেরই মন মেজাজ খারাপ। বিলিতি বই থেকে টুকতে যাব তো দেখি আমাদের আগেই যদুনন্দ আড্ড আর রামহরি বটব্যাল সব মেরে দিয়ে বসে আছে। প্লট ভাববার জন্যে এখানে এসেছিলুম। জগৎবন্ধু আসছিল আমার এইখানেই, পথে তোমাদের সঙ্গে দেখা। দেখি ওর মাথায় মতলব খেলে যায়। তোমাদের কাজে লাগিয়ে একটা সত্যিকারের গোয়েন্দা গল্প বানালে কেমন হয়? একটা কথা বলি, কবিতা টবিতা আমার একদম আসে না। জগৎবন্ধু পাবলিশার হলে কি হয়, মনে মনে ও দারুণ কবি, ওগো পাইনটাও ওরই লেখা। ওই ছড়া লিখে তোমাদের ঘাবড়ে দেয়, আমাকে সবুজ দাড়ি পরায়, সব প্ল্যান করে তককে থাকে।
তোমাদের সঙ্গে টাইগার হিল আর সিঞ্চলে যায়, জগৎবন্ধু ছবি তোলা ছুঁচোবাজি ছাড়ে। তারপর তারপর তো দেখতেই পাচ্ছ, কিন্তু তোমরা সব ভুন্ডুল করে দিলে হে। আর একটু জমতে পারলে আমার দুর্দান্ত একটা ডিটেকটিভ বই তৈরি হয়ে যেত। কুন্ডুমশাই একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, আর সত্যজিৎ রায় মশাইকে ধরে টরে যদি সেটাকে ফিল্ম করা যেত। ক্যাবলা চটে বললেন, সত্যজিৎ রায়ের ওসব বাজে গল্পে ফিল্ম করে না। সে যাক, পচা ডিম ছুঁড়ে যে আমাদের জামাটামা খারাপ করে দিলেন, ধোয়াবার খরচ এখন কে দেবে? কুন্ডুমশাই আবার দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি দেব। ওই জগৎবন্ধু, একখানে চকলেট বার করো দেখি, খেয়ে মনটা ভালো করি। জগৎবন্ধু বলল, হ্যাঁ, চকলেট কোথায় স্যার? পকেটে যাচ্ছিল, এরাই তো সব মেরে দিয়েছে। তারপর তারপর আবার কি থাকবে? দুপুরে বজ্রবাহাদুর গাড়ি নিয়ে এলো পুবং থেকে। আমরা সেই গাড়ি চেপে তার ওখানে বেড়াতে গেলুম। তার বাড়িতে খুব খাওয়া দাওয়া হলো। তার নাম ভামভঙ্গি যেমনই হোক, সে ভীষণ ভালো লোক। কত যে আদর যত্ন করলে সে আর কি বলবো। তারপর সন্ধ্যাবেলায় তারই মোটরে দার্জিলিংয়ে ফিরে এলুম, সেই স্যানিটোরিয়ামে। কিন্তু আমাদের বোকা বানিয়ে পুণ্ডরিক কুণ্ডু গোয়েন্দা গল্প লিখবেন, তাও কি হতে পারে? তাই তিনি তার উপন্যাস ছাপার আগেই সব ব্যাপারটা আমি সন্দেশে ছেপে দিলুম। তারপরেও যদি কুণ্ডুমশাই বইটা লিখে ফেলেন, তাহলে আমি তার নামে গল্প চুরির মোকদ্দমা করব। আর তোমরাও তো এখন আমার পক্ষে সাক্ষী দেবে, তাই তো? এখানেই সমাপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্রহ থেকে তার শেষ উপন্যাস ঝাউ বাংলার রহস্য। উপন্যাসটি শুনতে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।